পরমাণু চ্যাপ্টারে আমাদের দুটো ক্লাস হয়েছে। আমি একটা জিনিস বলছি শোন, যেটা অপবর্তন চ্যাপ্টারে আমরা করেছিলাম ওই পার্টটা একবার বলে দিচ্ছি। আমি আগের দিন পাঠিয়েছিলাম গ্রুপে। যেটা বলছি যে অপবর্তন চ্যাপ্টারে যদি দেখিস এই জায়গাটায় ছিল এরকম। কি বলছি শোন, ব্যতিচারের বেলা, আমি বলছি ব্যতিচারের বেলা গঠনমূলক হলে কি হতো? গঠনমূলক হলে পথ পার্থক্য হতো 2n ল্যামডা বাই 2, তাই তো? ভালো করে শোন, ব্যতিচারের বেলা কি হতো? পথ পার্থক্য 2n ল্যামডা বাই 2 গঠনমূলকে। আর ধ্বংসাত্মক হলে কি হতো? ধ্বংসাত্মক হলে পথ পার্থক্য 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। ঠিক আছে, অসুবিধা নেই, যুগ্ম আর অযুগ্ম এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবারে অপবর্তন যেটা হয়েছিল, এই যে অপবর্তন, এই যে এখান থেকে এতটা গ্যাপ কত এ, তো এখান থেকে যে রশ্মি যাচ্ছে দুটো এন্ড থেকে যে রশ্মিটা যাচ্ছে, তো এই যেটা পথ পার্থক্য যেটা ছিল কি এ সাইন থিটা। তো কি বলা হচ্ছে, অপবর্তনের ক্ষেত্রে আমরা বলেছি যে ব্যতিচারের উল্টো কন্ডিশন হয়ে যাবে, তাই তো? এখানে এই বিন্দুটা অবম, এখানে গঠনমূলক ধ্বংসাত্মক এরকম কিছু বলছি না, অবম বিন্দু হওয়ার শর্ত কি হবে? অবম বিন্দু হওয়ার শর্ত হচ্ছে কি না, 2n ল্যামডা বাই 2। ঠিক আছে, মানে এ সাইন থিটা সমান 2n ল্যামডা বাই 2 অবম হওয়ার শর্ত। ঠিক আছে, এইখানে কি বলছি, চরম বিন্দু হওয়ার শর্ত কি হবে? চরম বিন্দু হওয়ার শর্ত, এইটাকে একটু কারেক্ট করছি, এ সাইন থিটা সমান, দেখ চরম হওয়ার শর্ত এখানে অযুগ্ম গুণিতক হবে, তো অযুগ্ম বলেছিলাম 2n মাইনাস 1, এইটা করলাম 2n প্লাস 1 ল্যামডা বাই 2। করার কারণ আমি বলে দিচ্ছি শোন আগে। কি বলছি শোন, কেন্দ্রীয় চরম হয়, সবাই জানিস কেন্দ্রীয় চরম হয়। ঠিক আছে, কেন্দ্রীয় চরম আমি যদি গ্রাফ করি কিরকম হবে দেখ। আচ্ছা, ওপরেরটা মুছে দিই, কেউ লিখছিস? আচ্ছা লেখ একটু, কোথায় কোথায় লিখবি? অপবর্তন চ্যাপ্টার যেটা লাস্ট হয়েছিল, যদি না থাকে, আচ্ছা যার নেই ঠিক আছে, এটা দেখ, ব্যতিচার লেখার দরকার নেই, ব্যতিচারে তো ঠিক আছে। অপবর্তনে কোথায় কারেকশন করতে হবে বলে দিচ্ছি। 2n ল্যামডা বাই 2 তো হলো তো। আচ্ছা, 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 লিখে রেখেছিলাম চরম বিন্দু হওয়ার শর্ত। ঠিক আছে, কোথায় আছে চ্যাপ্টারে, কোথায় আছে আমি বলে দিচ্ছি। এই যে একক রেখাছিদ্র দ্বারা ফ্রনহোফার অপবর্তন, তাই না? এইটা যে চলছে, এই যে আমরা জানি চরম বিন্দুর শর্ত, ঠিক আছে, এইখানে 2n প্লাস 1 করে দে, এইখানে হ্যাঁ 2n প্লাস 1, এটা প্লাস 1 করে দে। এ সাইন থিটা সমান 2n প্লাস 1, পেন দে, শুধু প্লাস করে দিচ্ছি, প্লাস মাইনাস 1 ছিল ওটাকে প্লাস করে দিচ্ছি। কেন কেন প্লাস করছি বলছি, ঠিক আছে? সব জায়গায় শুধু কি হয়ে যাবে, প্লাস করে দিলাম। এবার দেখ আমি কেন বলছি শোন, প্লাস হওয়ার কারণ কি দেখ, কি বলছি দেখ, প্লাস হচ্ছে কেন শোন আগে। আমি যদি অপবর্তনের যদি আমি তীব্রতার লেখচিত্র অঙ্কন করি, কি রকম লেখচিত্র হয়? এই যে এটা কেন্দ্রীয় চরমপটি, নাকি না? তারপরে একটু কম হয়, তারপরে একটু কম হয়, এরকম করে চলতে থাকে, নাকি না? ব্যতিচারের বেলা সবার তীব্রতা সেম হয়, অপবর্তনের বেলা তীব্রতা কম হতে থাকে। ঠিক আছে, আস্তে আস্তে কি হবে, তীব্রতা কমতে থাকবে। বেশ, এবার দেখ কেন 2n প্লাস করছি মাইনাসের বদলে। দেখ প্রথমে তুই বল, এটা কি প্রথম অবম বিন্দু ডার্ক 1? বল প্রথম অবম কোথায় হবে? তুই বল n এর মান যদি 1 বসাস তাহলে কত হবে? এখানে 2 2 কেটে যাবে, ল্যামডা। মানে প্রথম যে ডার্ক হয়েছে সেটা কত হবে? ল্যামডাতে, নাকি না বল? প্রথম ডার্ক কোথায় হবে? ল্যামডাতে হবে। আচ্ছা, দ্বিতীয় ডার্ক কোনটাতে হবে? 2 ল্যামডাতে।
তৃতীয় ডার্ক কোথায় হবে 3 ল্যামডাতে, 4 ল্যামডা, এরকম করে চলবে কিনা? আমি এদিকে কাকে প্লট করছি, এ সাইন থিটাকে, আর এদিকে কি প্লট করছি, তীব্রতা আই কে, হ্যাঁ কি না? এইবারে বল, এটা তো কেন্দ্রীয় চরমপটি সিবি সেন্ট্রাল ব্রাইট, আর এটা কি ব্রাইট 1, কি ব্রাইট 1, এটা কি ব্রাইট 2। আচ্ছা তুই নিজে বল, ল্যামডা আর 2 ল্যামডার মাঝে কি হয়, ল্যামডা বাই 2। 0 থেকে ল্যামডা তো হয়ে গেল, এরপরে কি হবে, ল্যামডা 2 ল্যামডার মধ্যে গ্যাপ কত, ল্যামডা, তাহলে হাফ গেছি মানে আর ল্যামডা বাই 2 যোগ হবে, মানে ল্যামডা প্লাস ল্যামডা বাই 2, মানে এটা কত হবে 3 ল্যামডা বাই 2, একই না? আচ্ছা এটা কত হবে তাহলে বল, 3 পরে কত আসবে 5, 5 ল্যামডা বাই 2 হলো কি? এটা কত হবে 7 ল্যামডা বাই 2, 7 ল্যামডা বাই। এবারে দেখ কন্ডিশন অ্যাপ্লাই কর, মাইনাস কেন বলছি হবে না, দেখ তুই যদি মাইনাস রাখিস 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, তোকে আমি বললাম যে প্রথম চরম বিন্দু n এর মান 1 বসা, কত হবে দেখ 2 মাইনাস 1 ল্যামডা বাই 2 মানে ল্যামডা বাই 2, প্রথম চরম বিন্দু কি ল্যামডা বাই 2 তে হচ্ছে, 3 ল্যামডা বাই 2 তে হচ্ছে, বোঝা গেল কি? অ্যাকচুয়ালি এখানে হওয়ার কারণ কি, কারণ কি প্রথম অবমটা ল্যামডাতে পড়ে যাচ্ছে, এই কারণে ল্যামডার থেকে তো আর ছোট হবে না, না এরপরে যে চরমটা হবে সে ল্যামডার থেকে বড় হবে, এই জন্য এবার দেখ এই ফর্মুলাতে যা 2n প্লাস 1, 2n প্লাস 1 ল্যামডা বাই 2, তোকে যদি আমি বলি প্রথম চরম বিন্দু n এর মান 1 বসা, 2 প্লাস 1 ল্যামডা বাই 2 মানে কত হচ্ছে 3 ল্যামডা বাই 2, বাস এটুকু। কারণ কি, কারণ কি ব্যতিচারীর আর মানে হচ্ছে অপবর্তনের কন্ডিশনটা কি হচ্ছে, উল্টো হচ্ছে, আর অপবর্তনে প্রথম ডার্ক পড়ে যাচ্ছে কোনটাতে, ল্যামডাতে, তারপরে ব্রাইট কি আসবে, প্রথম ব্রাইট কি আসবে, নিশ্চয়ই ল্যামডার থেকে বড় আসবে, ঠিক আছে? এই কারণে শুধু এখানে বিজোড় গুণিতক যেটা অযুগ্ম গুণিতক 2n মাইনাস 1 না লিখে কি লিখবো 2n প্লাস 1, বাস এইটুকু চেয়ে, বোঝা গেল? তো এই জন্য একটা কোশ্চেন ওইখানে করেছিলাম যে পঞ্চম চরম বিন্দু কোথায় হবে, পঞ্চম চরম বিন্দু কোথায় হবে, ফিফথ ব্রাইট কোথায় হবে জিজ্ঞেস করছে। ফিফথ ব্রাইট করতে গেলে তাহলে কি হবে 2n প্লাস 1 ল্যামডা বাই 2 তে, এ সাইন থিটা মানে কি থিটা, তো তারপরে তাহলে n এর জায়গায় কত বসাতে হবে 5 বসাতে হবে, তো 5 দিয়ে 10, আগে যেহেতু মাইনাস ছিল ওই জন্য উত্তর হয়ে গেছিল কত 9 ল্যামডা বাই 2, এখানে প্লাস হলে কি হবে 11 ল্যামডা বাই 2, বাস এইটুকু কারেক্ট করে নে নোটস, বাস আর কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু মাইনাস ছিল এটাকে প্লাস করে দিলাম, কেন কি এই গ্রাফের আসলে এটা হয়েছিল এই কারণে আগের বছর গ্রাফ পড়ে গিয়েছিল, এই জন্য আমি আর গ্রাফটাকে মার্ক করিনি যে দেবে না বলে, গ্রাফ যদি মার্ক করতাম তাহলে তখনই ক্লিয়ার হয়ে যেত। চলো এবারে আমরা পরমাণু চ্যাপ্টারে যেটা ছিল সেটা বলছি, তুই লিখলে লিখতে পারিস, যার খাতায় নোটস আছে আমি কালকে গ্রুপেও বলে দিয়েছি, ঠিক আছে, এ করে দেখে নিতে পারিস। আচ্ছা পরমাণু চ্যাপ্টার কতটা পর্যন্ত হয়েছিল একবার দেখি খাতাটা, লাস্ট কতটা হয়েছিল, আচ্ছা লিমেন বামার এইগুলো হয়েছিল, ঠিক আছে, বই একটা, কেবল লিমেন বামার প্যাসেন এরকম যে বলছি, আমরা কি দেখে বুঝবো না ফাইনাল কোথায় আসছে, হ্যাঁ কি না, ফাইনাল কোথায় আসছে ওটা দেখেই তো বুঝছি যে লিমেন হবে কি বামার হবে কি প্যাসেন হবে। হ্যাঁ হয়ে গেছে সবার লেখা, লেখা হয়ে গেছে, চলো একবার আমাকে বলবি, হ্যাঁ মনে করে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের শক্তি কত ছিল, -13.6 ইলেকট্রন ভোল্ট, দ্বিতীয় কক্ষের শক্তি কত ছিল -3.4, তৃতীয় কক্ষের -1.51 ইলেকট্রন ভোল্ট, চতুর্থ কক্ষে -0.85, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এবারে কি বলছি শোন,
আমি সাজিয়ে দিয়েছিলাম এরকম করে লিমেন বামার প্যাশন করে, ঠিক না? আর বলেছিলাম যে কোনটা অতিবেগুনি হবে, কোনটা দৃশ্যমান হবে। প্রথমে লিমেন হচ্ছে কি অতিবেগুনি, তারপরে বামার হচ্ছে কি দৃশ্যমান, দেন পরের তিনটে হচ্ছে কি অবলোহিত, লাস্টেরটা অতি অবলোহিত, ঠিক? এবারে তোদের যে কোশ্চেন দেবে, দেখ আমি ধরো বললাম যে লেখ হাইড্রোজেন পরমাণুর লিমেন শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের, তরঙ্গ দৈর্ঘ্যই বলি, অনুপাত ছাড়ো, প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ কি বললাম? হাইড্রোজেন পরমাণুর লিমেন শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো ল্যামডা বার করার ফর্মুলা কি ছিল না? ফর্মুলা আগে লিখে নিই, 1/λ সমান আর জেড স্কোয়ার হোল ইন্টু 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস n ইনিশিয়ালের স্কোয়ার। ঠিক আছে না? অসুবিধা তো নেই। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড কত? হাইড্রোজেনের ক্ষেত্রে জেড কত হচ্ছে? জেড সমান 1। তাহলে কি হবে? 1/λ সমান হয়ে যাবে কত না? আর, শুধু আর, হোল ইন্টু 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়ালের স্কোয়ার। বেশ, লিমেন শ্রেণীর ক্ষেত্রে, লিমেন শ্রেণী বল, লিমেন শ্রেণী মানে লিমেন শ্রেণীর ক্ষেত্রে ফাইনাল কি হবে? 1। একে তো নেমে আসবে, একে ইলেকট্রন নেমে আসবে, ঠিক না? তো এন ফাইনাল তো 1 হচ্ছে, ঠিক, এন ফাইনাল 1 হচ্ছে লিমেন শ্রেণীর ক্ষেত্রে। আচ্ছা, এন ইনিশিয়াল কি কি হতে পারে? এন ইনিশিয়াল 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, ইনফিনিটি থেকে আসতে পারে, নাকি না? এন ইনিশিয়াল, এন ইনিশিয়াল যদি এন ইনিশিয়াল যদি এন ইনিশিয়াল 3 হয় তাহলে কি হবে? আর যদি এন ইনিশিয়াল ইনফিনিটি হয় তাহলে কি হবে? শোন আগে, এটা হলো কি 1 নম্বর কক্ষপথ, ঠিক আছে? এটা হলো 1 নম্বর কক্ষপথ। 2 থেকে যদি নেমে আসে, যে শক্তির গ্যাপ হবে, ইনফিনিটি থেকে নেমে এলে শক্তির গ্যাপ বেশি হবে না কম হবে? বেশি হবে। আচ্ছা, শক্তি ফর্মুলা কি? ই সমান এইচ সি বাই ল্যামডা, নাকি না? তাহলে ল্যামডা সমান কি হচ্ছে? এইচ সি বাই ই। বল, 2 থেকে 1 নেমে এলে শক্তির গ্যাপ সব থেকে কম, তাহলে ল্যামডা সব থেকে বেশি, নাকি না? তুই এরকম ভাববি, লিমেন মানে 1 নেমে আসবে, লিমেন মানে 1 নেমে আসবে, কোথা কোথা থেকে আসতে পারে? 2 থেকে আসতে পারে, 3, 4, 5 ইনফিনিটি থেকে আসতে পারে। ঠিক পরেরটা থেকেই নেমে এলে, মানে 2 থেকে নেমে এলে শক্তির গ্যাপ কম, শক্তি সর্বনিম্ন, মানে ল্যামডা হবে কি? সর্বোচ্চ। তাহলে যদি এন ইনিশিয়াল 3 হয় তবে ল্যামডা কি হবে? ম্যাক্সিমাম। যদি ইনফিনিটি থেকে নেমে আসে 3-এ, তাহলে শক্তির গ্যাপ সব থেকে বেশি, আর শক্তির গ্যাপ সব থেকে বেশি হলে তাহলে ল্যামডা হবে কি? মিনিমাম। বোঝা গেল কি? ম্যাক্সিমাম ল্যামডা কখন হবে? যখন শক্তি হবে কি সব থেকে কম। মিনিমাম ল্যামডা কখন হবে? যখন শক্তি হবে সব থেকে বেশি। আচ্ছা, এখানে একটা রিডবার্গ ধ্রুবক আমি দিয়ে দিচ্ছি বই থেকে নিয়ে, কোথাও রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক দেওয়া আছে 1.09, লিখে নে 1.09625। রিডবার্গ ধ্রুবক দিয়ে দিলাম 1.09625 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7 মিটার টু দি পাওয়ার -1। ঠিক আছে, এটা দেওয়া আছে কোশ্চেনে। এইবারে বল, তাহলে আমি লিখছি, হ্যাঁ, ল্যামডা, ল্যামডা ম্যাক্সিমাম প্রথমে করছি, তাহলে 1/, ল্যামডা ম্যাক্সিমামের যখন আমি ক্যালকুলেশন করতে যাব
1/λ ম্যাক্সিমাম সমান আর, ঠিক আছে, আর হোল ইন্টু এন ইনিশিয়াল, এন ফাইনাল কত হবে 1 স্কোয়ার মাইনাস এন ইনিশিয়াল কত হবে, আচ্ছা 3 কেন লিখে দিয়েছি, এটা তো 2 হবে, এটা 2 হবে না, ঠিক পরেরটা এটা 3 হবে না, এটা 2 হবে, একে নেমে আসছে 2 থেকে 3 3 ভুলে লিখে দিয়েছি, এটা 2 হবে, বুঝতে পারছিস কি, 2 হবে, একে নেমে আসছে 2 থেকে, তো 2 স্কোয়ার হলো এখানে, ঠিক আছে হলো, তাহলে কত হচ্ছে 1/λ ম্যাক্সিমাম সমান, এটা হচ্ছে আর 1 মাইনাস 1/4 মানে কত হচ্ছে 3/4, 1 মাইনাস 1/4 মানে কত হবে 3/4, তার মানে কত হচ্ছে 3r/4, 3r/4, তো ল্যামডা ম্যাক্সিমাম কত হবে, ল্যামডা ম্যাক্সিমাম হবে 4/3r। এবারে ক্যালকুলেশন করবি কিরকম ভাবে, আমি ক্যালকুলেশন বলছি শোন, 4 আছে এখানে, 4 আছে, 3 আছে, আর এর মান কত, আর এর মান হচ্ছে 1.09625, ঠিক আছে, ইন্টু 10⁻7 আছে না, ওটা উপরে উঠলে কি হবে 10⁻−7, একক কি হবে মিটার, কেন, কেন কি আর এর একক ছিল মিটার টু দি পাওয়ার -1, তো মিটার টু দি পাওয়ার -1 উপরে উঠলে মিটার, আর এমনিতে দেখা যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের একক। একে ক্যালকুলেশন কিভাবে করা যাবে, একে আমরা ক্যালকুলেশন করব কিভাবে, শোন কি বলছি, মুছে দিচ্ছে, এক্সাক্ট ক্যালকুলেশন নিয়ে আসবি কিরকম ভাবে, ঠিক না, এক্সাক্ট ক্যালকুলেশন নিয়ে আসবি কিরকম ভাবে, আমি বলছি ওপর নিচে, এখানে দশমিকের পরে কটা ঘর আছে, দশমিকের পরে কটা ঘর আছে 5টা, ওপরে 5টা শূন্য, নিচে মানে ওপরে হচ্ছে কি 1 লিখে 5টা শূন্য দিয়ে গুণ, নিচেও 1 লিখে, মানে আমি বলতে চাচ্ছি কি, অথবা দশমিক তুলে দিতে বলছি, তো ল্যামডা ম্যাক্সিমাম কি হয়ে যাবে 3 ইন্টু 109,625, আমি ক্যালকুলেশন এই কারণে করছি কেন কি ক্যালকুলেশনে তোরা ফেসে যাবি, দশমিকের জন্য হচ্ছে 1 আর হচ্ছে কত 5টা শূন্য, তাহলে 4 লিখে কটা শূন্য হবে 5টা শূন্য, হলো 10⁻⁻7 যেমন আছে থাক মিটার, বেশ, তারপরে 4 লিখে 5টা শূন্য, ঠিক আছে, নিচে 3 দিয়ে গুণ করি আগে, 25 3 75, 6 3 18, 1 আর 9 3 27, 28, 3, 10⁻⁻7 মিটার, ক্লিয়ার, অসুবিধা আছে কিনা বল, এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে, এইবারে আমার চাই দশমিকের পরে 3 ঘর, দশমিকের পরে ক ঘর 3 ঘর, চলো 4 লিখে 5টা শূন্য, একে আমি ডিভাইড করছি কত দিয়ে 3 2 8 8 7 5 দিয়ে, এক্সাক্ট উত্তর চাই কিন্তু আমার, ক্যালকুলেটর নেই পরীক্ষাতে, 3 একে 3 এ যাবে, চলো লেখ 3 2 8 8 7 5, 5 নামবে, এখানে আছে কত 9, 9 থেকে 7 গেলে 2, এখানেও আছে 9 থেকে 8 গেলে 1, 9 থেকে 8 গেলে 1, এখানেও আছে 9, 9 থেকে 2 গেলে 7, আর যাবে না কেন কি ওটা 3, এরপরে কি নেওয়া উচিত দশমিক, দশমিক 3 এর 2 গুণ হলে কত হবে 6, অবশ্যই 2 দিয়ে যাবে, 2 2 দিয়ে গেলে কত হবে, এটা হচ্ছে কত 75, 2 এর 150 হয়, তো 15, একটা 1 হাতে থাকবে, ঠিক আছে, তারপরে কি লিখবো 8 2 16 একে 17, 1 8 2 16 একে 17, 1 32 2 কত হবে 64, একে 65, ঠিক আছে, নেক্সট তারপরে কি হবে না, তারপরে হয়ে যাবে এটা হচ্ছে কত 0 0, 12 থেকে 7 গেলে 5, এর কাছে আছে 0, 10 থেকে 7 গেলে 3, এর কাছে 0,
10 থেকে 5 গেলে 5, দশমিক আছে একটা শূন্য হয়ে যাবে। এখন 3 একে 3-এ যাবে বাকিটা। ঠিক আছে, কটা কটা হয়েছে? আর একটা ডিজিট চাই, তাই না? আমি না বসিয়ে দিলাম এখানে 3 2 8 8 7 5, বা শুধু এইটা করে নে যে 2 আসবে না এখানে কোথাও, বাকি আমি ছাড়ছি, 2 হবে পুরোটা, বিয়োগ আর করছি না, 2 আসবে পুরোটা। 2 আসার পরে দশমিক নিলে কি হবে? একটা শূন্য। তো এটা কত হয়ে যাবে বলতো? 20, 20 হচ্ছে না, 20-র কাছাকাছি যাচ্ছে। তো 3-এ 6-এ যাবে, 6 3-এ 18-র কাছাকাছি যাবে। বুঝতে পারছিস না পুরো ক্যালকুলেট? তাহলে কত হলো? 1.216, 1.216 ইন্টু 10⁻⁻7 মিটার। উত্তর আমাদেরকে অ্যাংস্ট্রম এককে লিখতে হয়। উত্তর আমাদেরকে কি এককে লিখতে হয়? অ্যাংস্ট্রম এককে। আর অ্যাংস্ট্রম মানে কি? 10⁻⁻10। তো একে আমি করব কি, দশমিককে 3 ঘর এগিয়ে দেব, 1216, 3 ঘর এগিয়ে দিলাম, সংখ্যা বড় হয়ে গেল, পাওয়ারে 3 কমিয়ে দিতে হবে। তার মানে কত উত্তর হবে? 1216 অ্যাংস্ট্রম। 1216 অ্যাংস্ট্রম হচ্ছে। আমরা করছি লিমেন শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। লিমেন শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। ভাগ যেভাবে বলছি এরকম করে করতে হবে, তাহলে কিন্তু ক্যালকুলেশন ইজি হতে পারে। আচ্ছা, ল্যামডা মিনিমাম কি হবে? 1/λ মিনিমাম সমান কি হবে? আর জেড তো 1 হয়ে আছে আমাদের, 1/n ইনিশিয়াল স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 1/n ফাইনাল স্কয়ার, সরি এটা হচ্ছে n ফাইনাল, মাইনাস 1/n ইনিশিয়াল ইনফিনিটি। 1/ইনফিনিটি কি হবে? 0। 1/ইনফিনিটি কি হবে? 0। 1/λ মিনিমাম সমান শুধু আর, ঠিক না? তাহলে ল্যামডা মিনিমাম কত হবে? 1/r। 1/r, 1/r মানে কত হচ্ছে? 1/1.09625 10⁻⁷ উপরে উঠলে গেলে 10⁻⁻7। ঠিক, এরপরে কি করবি? দশমিক তুলে দিবি ওপরে, 1 লিখে 5টা শূন্য, বাকি ভাগ। ঠিক আছে, দশমিক তুলে দিতে হবে, দিয়ে বাকি ভাগ করলে চলে আসবে। এই যে এরকম ল্যামডা মিনিমাম হয়ে যাবে, নিচে হবে 109,625, উপরে হবে কি? দশমিকের জন্য 1, দশমিকের পরে 5টা শূন্য, 5 দশমিকের উপরে 5টা আছে তো 5টা শূন্য হলো। আর এটা কত হচ্ছে? 10⁻⁻7। এইটাকে আমি এখনই করে নিচ্ছি। কি করলাম? 1 লিখে 5টা শূন্য ছিল তো, 3 4 5টা শূন্য হয়েছে, আরো 3টে শূন্য দিয়ে দিলাম, সংখ্যা বড় হয়ে গেল। এটাকে করব 10⁻⁻10। 1 9 1 0 9 6 2 5, এইটাকে 109,625 দিয়ে ভাগ করে দিলে, দিয়ে কি করব? অ্যাংস্ট্রম এককে লিখে দেবো পুরোটাকে। এটাকে পুরোটাকে 109,625 দিয়ে ভাগ করব করে, মানে এইটাকে পুরোটাকে ভাগ করব, যেটা আসবে লিখে দেবো কি? অ্যাংস্ট্রম। 3 ঘর 4 ঘর গেলে হয়ে যাবে, যেমনটা এখানে 4টে সংখ্যা ছিল। হয়েছে? হ্যাঁ, এরপরে কোশ্চেন লেখ, কোন পরমাণুর কোন পরমাণুর কোন পরমাণুর কোশ্চেন লিখবি, কোন পরমাণুর বামার শ্রেণীর
কোন পরমাণুর বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কোন পরমাণুর বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কোন পরমাণুর বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, কোন পরমাণুর বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে, ঠিক আছে, বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে, কোন পরমাণুর বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম হলে লিমেন শ্রেণীর 4000 অ্যাংস্ট্রম হলে লিমেন শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ঠিক না? বলেছে কোন পরমাণুর বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, আমি এরকম লিখছি, ল্যামডা ম্যাক্সিমাম বামার সমান 4000 অ্যাংস্ট্রম। জিজ্ঞেস করছে কি ল্যামডা ম্যাক্সিমাম লিমেন, কোশ্চেন মার্ক। কোশ্চেন বুঝেছিস? কোন পরমাণুর বামার শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, লিমেন শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। রিডবার্গ ধ্রুবক কি এখানে দিয়েছে? দেয়নি। পরমাণু ক্রমাঙ্ক কি দিয়েছে? দেয়নি, কিছু দেয়নি। আমরা যদি এই ফর্মুলা ইউজ করতে যাই, 1/λ সমান r/z² 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার, আমাদের আর প্রয়োজন আর জেড প্রয়োজন, একই না? যে কোনো শ্রেণীর তরঙ্গ দৈর্ঘ্য বার করতে গেলে কি প্রয়োজন? আর প্রয়োজন, জেড প্রয়োজন, কিছুই দেয়নি। আমি কি করব? রেশিও। কোনটা বার করতে হবে? যেটা বার করতে হবে সেটাকে উপরেই রাখি, ল্যামডা ম্যাক্সিমাম লিমেন বাই ল্যামডা ম্যাক্সিমাম বামার সমান কি হবে? ল্যামডা ম্যাক্সিমাম লিমেন বাই ল্যামডা ম্যাক্সিমাম বামার। কি লেখা যেতে পারে শোন। আচ্ছা, আমরা ফর্মুলা কোনটা জানি? 1/λ এর, তাহলে 1/λ করে দেওয়া উচিত। 1/, এটা আর এটাকেও করে দিই 1/, মানে এরকম লিখছি 1/λ ম্যাক্সিমাম লিমেন বাই 1/λ ম্যাক্সিমাম বামার। ঠিক আছে? হ্যাঁ, এবারে বল, লিমেনের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 1/λ লিখেছি, কি লিখবো তাহলে? r/z² হোল ইনটু, বল লিমেন মানে ফাইনাল কি হবে? ফাইনাল হবে 1, তাহলে 1/n ফাইনাল স্কোয়ার মানে 1 স্কোয়ার, ফাইনাল এটা হবে। কোথা থেকে নেমে এলে শক্তি সব থেকে কম হবে? 2 থেকে নেমে এলে শক্তি সব থেকে কম হবে, তো তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে, -1/2²। ক্লিয়ার? এটা হলো কি লিমেন শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই r/z² ফর্মুলাতেই থাকে। আচ্ছা, বামার কখন হয়? কোথায় ফাইনাল কোনটা? লিমেন বামার, 2 নেমে এলে বাবার, তাহলে ইনিশিয়াল কত হবে? 2² মাইনাস, ঠিক পরেরটা থেকেই নেমে এলে তো হবে সর্বোচ্চ, মানে কি হবে? ইনিশিয়াল কি হবে? 3² ঠিকঠাক আছে কিনা বল? এবার আমি কি করব? মানগুলো বসিয়ে দেবো। কি লিখছি দেখ, ল্যামডা ম্যাক্সিমাম উপরে চলে গেছে বামার, আর ল্যামডা ম্যাক্সিমাম নিচে আছে কি লিমেন। এখানে r/z² কেটে গেছে, উপরে হয়েছে কত? 1 - 1/4 মানে 3/4, আর নিচে হয়েছে 1/4 - 1/9, 1/4 - 1/9, 36 হচ্ছে কি লসাগু, আর কত হবে? 9 থেকে 4 গেলে 5, 5/36। ঠিকঠাক আছে কিনা বল ক্যালকুলেশন? কারো ডাউট আছে? সময় দিচ্ছি, আমি মুছছি না, সবাই লেখ।
ফর্মুলা দেখ, 1/λ মানে কি হয়, r/z² হোল ইন্টু 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। 1 আমি ল্যামডা ম্যাক্সিমাম লিখেছি লিমেনের ক্ষেত্রে, তাহলে ফর্মুলা কি যাবে, r/z²। লিমেন মানে কি প্রথমটাতে আসবে, তাহলে ফাইনাল কত 1। ম্যাক্সিমাম ল্যামডা কখন হবে, ঠিক পরেরটা থেকে এলে, তাহলে 2 হচ্ছে কি ইনিশিয়াল। এখানে বামারের বেলা ফাইনাল কোথায় নেমে আসবে, 2 এ। কোথা থেকে নামবে, ঠিক পরেরটা থেকে, মানে 3 থেকে নামবে, 3 স্কোয়ার ফাইনাল স্কোয়ার 1/n ফাইনাল কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল। ইনিশিয়াল কোনখান থেকে আসছে, 3 থেকে। আচ্ছা, এবারে দেখ, বামারের হচ্ছে রেজাল্ট দেওয়া ছিল কত, 4000 অ্যাংস্ট্রম বাই ল্যামডা ম্যাক্সিমাম লিমেন। এটা কত হবে, 3/4 গুণ 36/5, হ্যাঁ কি না? হ্যাঁ, 4 9 36 হলো। তারপরে কি হবে, এটা 4000 অ্যাংস্ট্রম গুণ, এটা হয়ে যাবে কত, 5/9 3 সমান কত হবে, ল্যামডা ম্যাক্সিমাম লিমেন। তো উত্তর এটা হয়ে যাবে, ক্যালকুলেশন করতে হবে, 20000 বাই 27 অ্যাংস্ট্রম। লিমেন শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে কত, এটা, ঠিক আছে। এটা হচ্ছে কত না, 20000 বাই হচ্ছে কত 27 অ্যাংস্ট্রম হচ্ছে। ক্লিয়ার? লেখ, সময় দিচ্ছে। কি বলা হচ্ছে শোন, এই যে যে পরমাণু, এই পরমাণুর হচ্ছে যে কোনো একটা পরমাণুর যখন কোন ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে নেমে আসছে, তখন সে কি করছে, একটা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ নিঃসরণ করছে। এটাই হচ্ছে কি পারমাণবিক বর্ণালী, ঠিক আছে। নিঃসরণ হচ্ছে, ঠিক আছে, নিঃসরণ বর্ণালী, ঠিক। তাহলে কি বলা হচ্ছে শোন, ধরো আমি বললাম যে এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ। ধরো 2 থেকে যদি 1-এ নেমে আসে, আমি হাইড্রোজেনের কথাই বলছি, হাইড্রোজেন পরমাণু, ভালো করে শোন, হাইড্রোজেন পরমাণু 2 থেকে 1-এ নেমে আসছে। 1-এর শক্তি কত ছিল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, -13.6 ইলেকট্রন ভোল্ট। 2-এর কত, -3.4 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ কি না? এটাকে বলছি কে, এটাকে বলছি এল, ঠিক না? তো 2 থেকে 1-এ নেমে এলে কত শক্তি বিকিরণ করবে, যে শক্তি বিকিরণ করবে, বিকিরণের শক্তি কত হবে, -3.4 থেকে -13.6 বাদ দিলে কত হয়। দেখ, এর কাছে প্রথমে শক্তি ছিল এটা, এখন শক্তি আছে এটা, এই শক্তিটা বেশি, এটা কম। তো একটা ইলেকট্রন এখান থেকে যদি এখানে নেমে আসে, সে কিছুটা শক্তি কি করবে, ছেড়ে দেবে। কতটা ছাড়বে না, ইনিশিয়াল থেকে ফাইনাল বাদ। কেন ইনিশিয়াল থেকে ফাইনাল বাদ, কেন কি ইনিশিয়ালটা বড়। তাহলে কত হচ্ছে এখানে, -3.4 -13.6 করলে কত হবে, 10.2 ইলেকট্রন ভোল্টের শক্তি ছাড়বে। এটা হচ্ছে বিকিরণের শক্তি। এর করেসপন্ডিং তরঙ্গ দৈর্ঘ্য আমরা বার করতে পারি কি করে, ল্যামডা সমান 12400, এরকম করি না, ই সমান 12400 বাই ল্যামডা অ্যাংস্ট্রম এককে, আর শক্তি কি হয় ইলেকট্রন ভোল্ট এককে। ল্যামডা পেয়ে যাব, এখান থেকেও আমরা ল্যামডা পেয়ে যাব, তাই না? আচ্ছা, তো দেখ, একটা পরমাণুর উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রন নেমে এলে সে একটা তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ নির্গত করছে, এটা নিঃসরণ বর্ণালী। এই যে নিঃসরণ বর্ণালীটা হচ্ছে,
এটা কি ধরনের বর্ণালী হবে? রেখা বর্ণালী। কেন রেখা বর্ণালী? কেন কি রেখা বর্ণালী এই কারণে, কেন কি কেবলমাত্র একটাই তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ এখান থেকে নির্গত হয়েছে, কি না? তো পরমাণুর নিঃসরণ বর্ণালী তাহলে কি হবে? রেখা বর্ণালী। কেন কি একটা হলো এই তরঙ্গ দৈর্ঘ্যের, দেখা গেল 3 থেকে 1-এ নেমে আসছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য হবে। তার মানে কি আমি যদি পুরো বর্ণালী দেখি, একটা রেখা পেলাম, আবার একটা রেখা পেলাম, আবার একটা রেখা পেলাম, এগুলো হবে কি? রেখা বর্ণালী। তাহলে আমি কি লিখবো? যে পরমাণুর নিঃসরণ বর্ণালী কি ধরনের বর্ণালী হবে? রেখা বর্ণালী। আচ্ছা, মানে পরমাণু থেকে যদি বর্ণালী নির্গত হয় তখন হবে কি? রেখা বর্ণালী। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি প্রথমে হাইড্রোজেন গ্যাসকে কি করেছি? উত্তপ্ত করেছি। হাইড্রোজেন হোক বা নিয়ন হোক, যাই হোক না কেন, একে আমি প্রথমে কি করেছি? উত্তপ্ত করেছি। উত্তপ্ত করলে কি হবে? এর যে ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন কোথায় থাকে? 1 নম্বর কক্ষপথে। হাইড্রোজেন গ্যাসকে যদি আমি গরম করি, দেখা গেল ওর ইলেকট্রনটা লাফিয়ে 3 নম্বরে গিয়েছিল। কোথায় গিয়েছিল? 3 নম্বরে। এখন ওই 3 নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, সেটা যদি 2-এ নেমে আসে, কিছু শক্তি ছাড়বে। সেটা যদি 1-এ নেমে আসে, কিছু শক্তি ছাড়বে। তো 3 থেকে 1-এ নেমে এলে একটা তরঙ্গ দৈর্ঘ্য, 3 থেকে 2-এ নেমে এলে একটা তরঙ্গ দৈর্ঘ্য। একটা একটা করে কি হচ্ছে? রেখা পাওয়া যাচ্ছে। একটা একটা করে কি পাওয়া যাচ্ছে? রেখা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা হলো পরমাণু। এবার যদি আমি বলি, যদি অণু, অণু যদি বলি, তাহলে তার ক্ষেত্রে বর্ণালী কিরকম হবে? কোটি পাওয়া যাবে। দেখা গেল একটা জায়গায় কিছুটা পাওয়া গেল, আবার কিছুটা পরে আবার কিছুটা পাওয়া গেল, মানে এখানে একটা ব্যান্ড তৈরি হলো, এখানে একটা ব্যান্ড তৈরি হলো। তাহলে আমি লিখেছি পরমাণুর নিঃসরণ বর্ণালী হচ্ছে কি? রেখা বর্ণালী। তাহলে অণুর নিঃসরণ বর্ণালী কি হবে? কোটি বর্ণালী। কোটি বর্ণালী। আচ্ছা, অণুর নিঃসরণ বর্ণালী কি হবে? কোটি বর্ণালী। পরমাণু নিঃসরণ বর্ণালী কি হবে? রেখা বর্ণালী। ঠিক আছে? মানে কি অণুতে কি একটা, অণুতে আমরা অণু কাকে বলি? 2 বা ততোধিক পরমাণু নিয়ে, কি না? অণু, অণু কাকে বলি? 2 বা ততোধিক পরমাণু নিয়ে। তো দেখ, অণু হচ্ছে কি? রেখা বর্ণালী করছে, সরি, পরমাণু রেখা বর্ণালী করছে। অণুতে যদি অনেকগুলি পরমাণু থাকে, তাহলে একটা পরমাণু এক ধরনের রেখা বর্ণালী করবে, আরেকটা পরমাণু আরেক ধরনের রেখা বর্ণালী করবে। তখন কি হবে? একটা জায়গায় একটা পটি তৈরি হবে, আবার একটা জায়গায় একটা পটি তৈরি হবে। আচ্ছা, এবার যদি আমি বলি কোনো একটা কঠিন বস্তু, কঠিন বস্তু বলতে কি? যেমন আমি যদি বলি এই বাল্ব থেকে যে আলো বেরোচ্ছে, এই বাল্ব থেকে যে আলো বেরোচ্ছে, বা আমি কোনো ল্যাম্প যদি জ্বালাই, সেখান থেকে যে আলো বেরোচ্ছে, সেই আলোকে আমরা দেখি যে একটা একটা রেখা বেরোচ্ছে, বা কোথাও একটা পটি টাইপের বেরোচ্ছে, দেখি কি? দেখি না। কেন? কেন কি ওটা হচ্ছে কি একটা কঠিন পদার্থ থেকে, মানে ওখানে অনেক অণু পরমাণু আছে, কঠিন পদার্থ থেকে যখন আলো নির্গত হবে, সেটা কোনো রেখা বা পট্টি হবে না, সেটা হবে কি? নিরবিচ্ছিন্ন বর্ণালী। কি হবে? নিরবিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এই দুটোতে কারো কোনো ডাউট আছে? এবারে আমি লিখবো কি, যে 1 মিনিট, কি লিখবো? যে উত্তপ্ত কঠিন উৎস থেকে, উত্তপ্ত কঠিন উৎস হতে নিঃসরণ বর্ণালী, নিঃসরণ বর্ণালী কি হবে? না, নিরবিচ্ছিন্ন বর্ণালী। নিরবিচ্ছিন্ন বর্ণালী। আমরা যে বাল্ব যে দেখি, বাল্ব থেকে যে আলো বেরোচ্ছে, কোথা থেকে বেরোচ্ছে? বাল্বের ফিলামেন্ট। বাল্বের ফিলামেন্ট হচ্ছে কি? একটা উত্তপ্ত কঠিন উৎস। ওখান থেকে যে আলো বেরোচ্ছে, ওটা কিন্তু কন্টিনিউয়াস, সবসময় আলো পাচ্ছে। তো নিরবিচ্ছিন্ন বর্ণালী। ক্লিয়ার? এইবারে শোন, আমরা যেহেতু পরমাণু চ্যাপ্টার পড়ছি, আমরা কোনটা নিয়ে পড়বো?
পারমাণবিক বর্ণালী। এবারে কথা হলো যে একটা হাইড্রোজেন পরমাণুকে উত্তপ্ত করলে সেখান থেকে ধরো আমি যদি বলি সোডিয়াম, হাইড্রোজেনের কথা ছাড়লাম, সোডিয়াম ল্যাম্প থেকে আমরা সাধারণত ইয়েলো কালারের লাইট দেখতে পাই, ঠিক আছে, হলুদ রঙের রেখা বর্ণালী আমরা দেখতে পাবো সোডিয়াম পরমাণুর নিঃসরণ বর্ণালী। কি বললাম? হলুদ বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাচ্ছি সেটা হলুদ রঙের হচ্ছে। এখন আমি যদি সোডিয়াম গ্যাস আছে, কিন্তু এখন উত্তপ্ত নয়, এই সোডিয়াম গ্যাসের মধ্য দিয়ে যদি সাদা আলো পাঠাই, ঠিক আছে, প্রথমে বল সোডিয়ামকে উত্তপ্ত করতে সে কি আলো রশ্মি ছেড়েছিল? হলুদ। এখন সোডিয়াম গ্যাস কি আছে? ঠান্ডা অবস্থায় আছে। এই সোডিয়ামের মধ্য দিয়ে আমি সাদা আলো পাঠাচ্ছি, কি করবে? ওখান থেকে হলুদ রঙের আলো নেবে, মানে হলুদ রঙের ফোটন যেটা, তার তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেখান থেকে শক্তি নেবে, নিয়ে উত্তেজিত অবস্থায় যাবে। তার মানেটা কি হলো? কেউ যদি কোনো পরমাণুর যদি হলুদ বর্ণের নিঃসরণ বর্ণালী হয়, তাহলে ওর শোষণ বর্ণালীও হবে কি? শোষণ বর্ণালীতে সব থাকবে, হলুদ রঙের জায়গাটায় কি হবে? ব্ল্যাক হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি কি, বললাম যে সোডিয়াম পরমাণু নিঃসরণ বর্ণালী হচ্ছে হলুদ। এখন সোডিয়াম গ্যাস ঠান্ডা অবস্থায় আছে, এর মধ্যে দিয়ে যদি আমি হলুদ রঙের আলো পাঠাই, সাদা আলো পাঠাই, ও কি করবে? হলুদ বর্ণটাকে শোষণ করে নেবে। সব থাকবে, হলুদের জায়গাটা কি হয়ে যাবে? নেই, মানে কি? কালো। নেই মানে কি হবে? কালো। তো যদি আমি দেখি কোনো গ্যাস থেকে হলুদ আর নীল দুটো রেখা আমি পাচ্ছি নিঃসরণ বর্ণালী, তাহলে ওই গ্যাসের মধ্যে যদি সাদা আলো পাঠাই, তাহলে কোনটা কোনটা থাকবে না? হলুদ আর হচ্ছে সবুজটা থাকবে না, ওইখানটাই হয়ে যাবে কি? শোষণ। মানে যে পরমাণু যে বর্ণের নিঃসরণ বর্ণালী করে, ওর মধ্য দিয়ে যদি আমি সাদা আলো পাঠাই, তো সেই বর্ণটাকেই শোষণ করবে, ঠিক আছে। তো নিঃসরণ এবং শোষণ বর্ণালী কিন্তু পরস্পর কানেক্টেড আছে এইরকম ভাবে। আচ্ছা, এবারে তোরা চলে আসবি পেজ নাম্বার 316, বইতে পেজ নাম্বার 316, ঠিক আছে, 316। কি বলা হচ্ছে শোন, একটা হচ্ছে কি আয়নন শক্তি, আর একটা হচ্ছে কি আয়নন বিভব। আমি হাইড্রোজেনের উদাহরণ দিয়ে বলছি। কারণ হাইড্রোজেনের এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষ, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। বল প্রথম কক্ষের ইলেকট্রনের শক্তি কত হয়? -13.6 ইলেকট্রন ভোল্ট, কি না? আমি যদি এই ইলেকট্রনটাকে 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তি দিই, তাহলে জাম্প করে কোথায় চলে যাবে? 2 নম্বর কক্ষপথে, কি না? যদি আরো একটু বেশি শক্তি দেই, জাম্প করে কোথায় যাবে? 3 নম্বরে। আরো বেশি দিলে 4 নম্বরে, 5 নম্বরে। আচ্ছা, কত শক্তি দিলে এই ইলেকট্রনটা পরমাণু থেকে পুরোপুরি ভাবে বেরিয়ে যাবে? কি করে ক্যালকুলেট করব? ইনিশিয়াল কততে আছে? এটা হচ্ছে কি ইনিশিয়াল। এ পরমাণু থেকে বেরিয়ে যাওয়া মানে কি? আমি হিসাবে দেখব কি যে ইনফিনিটিতে চলে যাওয়া, ইনফিনিটিতে চলে যাওয়া। অসীমে যেটা আছে সেই স্তরের শক্তি কত? 0। 0 কেন? তুই ফর্মুলা ইউজ কর, ই সমান -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এন এর মান ইনফিনিটি বসা, কি আসবে? 0। কি আসবে? 0। তো আমি যেটা বলতে চাইছি, হাইড্রোজেনের প্রথম কক্ষে যে ইলেকট্রন আছে তার শক্তি কত? -13.6। আমি বলছি এই ইলেকট্রন আমাকে হাইড্রোজেন আয়ন চাই। কি চাই? হাইড্রোজেন আয়ন চাই। কিভাবে আয়ন হবে? এই ইলেকট্রনটাকে পুরোপুরি ভাবে পরমাণু থেকে বার করে দাও। আমি বলছি 1 নম্বরে যে ইলেকট্রনটা আছে তাকে কিছু শক্তি দিলে সে জাম্প করে 2 এ যায়, আরো বেশি দিলে 3 এ যায়, আরো বেশি দিলে 4 এ যায়। এই করতে করতে একটা ন্যূনতম যদি আমি শক্তি দিয়ে দেই, সে পরমাণু ছেড়ে বাইরে বেরিয়ে যাবে, মানে ওর ফাইনাল শক্তি হয়ে যাবে 0। এবারে আমি তোকে বললাম যে এর প্রাথমিক শক্তি এত, অন্তিম শক্তি এত, তাহলে কত শক্তি দিতে এটা হয়েছে কি করে করব? প্রথমে শক্তি কম না বেশি? কম।
অন্তিমের শক্তি কি বেশি। তাহলে এখানে আয়নন শক্তি কত হবে? আমি যদি ক্যালকুলেশন করি, আয়নন শক্তি কত হচ্ছে? আয়নন শক্তি হচ্ছে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল। ফাইনাল কি? ফাইনাল কিন্তু ইনফিনিটি যেটা, তো ফাইনালের শক্তি কত? 0 মাইনাস ইনিশিয়ালের শক্তি মাইনাস 13.6। তাহলে কত হচ্ছে? 13.6 ইলেকট্রন ভোল্ট। লিখবি না কিছু? তার মানেটা কি হলো? প্রথম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। কারোর শক্তি যখন দেখবি যে নেগেটিভ, তার মানে ও কোনো জায়গায় বাঁধা অবস্থায় থাকবে, ঠিক? কারোর শক্তি যখন পজিটিভ মানে 0, ওর মধ্যে কোনো বন্ধন নেই, মানে ও আলগা, ঠিক? আর কারোর শক্তি যখন পজিটিভ, তখন কি হচ্ছে? বিকর্ষণ হচ্ছে। ক্লিয়ার? একটা কোশ্চেন আসবে, আমরা দেখেছি না যে পরমাণুর ইলেকট্রনের স্থিতিশক্তি, গতিশক্তি, মোট শক্তি, লাস্টে মোট শক্তি আমাদের কি এসছে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এই কথার অর্থ হচ্ছে কি, যে পরমাণুতে ইলেকট্রন কি আছে? আবদ্ধ অবস্থায় আছে। ইলেকট্রন চাইলে ওখান থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারছে না, ঠিক আছে? যদি মহাকর্ষ চ্যাপ্টার দেখিস, তাতেও দেখবি এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, যদি পৃথিবীর মোট শক্তি দেখা হয়, স্থিতিশক্তি, গতিশক্তি, টোটাল নেগেটিভ। নেগেটিভ বলেই পৃথিবী কিন্তু সূর্যের সঙ্গে বাঁধা অবস্থায় আছে। যেদিন পৃথিবীর শক্তি 0 হয়ে যাবে, মোট শক্তি 0 হয়ে যাবে, সেদিন কিন্তু সূর্যের সঙ্গে আর কোনো লিঙ্ক থাকবে না, আলগা হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। বোঝা গেল কি? আমি আসছি এই কোশ্চেন। তো কি বললাম? এই ইলেকট্রনটাকে আমাকে কি করতে হবে? পরমাণুর থেকে বাইরে বের করে দিতে হবে। তাহলে মিনিমাম কত শক্তি লাগছে? এই যে ফাইনাল 0 মাইনাস ইনিশিয়াল, মানে ইনিশিয়াল যে প্রথম যে শক্তি ছিল সেটারই পজিটিভ হয়ে গেছে। এরকমই ভাব, এর শক্তি ছিল মাইনাস 13.6, আর কত দিলে 0 হয়ে যাবে? প্লাস 13.6। বোঝা গেল? তাহলে আয়নন শক্তির সংজ্ঞা কি হবে? আয়নন শক্তির সংজ্ঞা বই থেকে দেখ, 316 পৃষ্ঠা খোল, বইতে আছে সবই। 316 পৃষ্ঠা খোল, ছায়া প্রকাশনী বই। কি বলছে শোন। ভূমিস্তরে অবস্থিত কোন মৌলের পরমাণুকে, ভূমিস্তর মানে কি? প্রথম কক্ষপথ। ভূমিস্তরে অবস্থিত কোন মৌলের, আচ্ছা ভূমিস্তরে বলতে কি, এখন কোনো হচ্ছে কি মানে কোনো উত্তেজিত অবস্থায় নেই। ভূমিস্তরে অবস্থিত কোন মৌলের পরমাণুকে, কোন মৌলের, এখানে শুধু পরমাণু লেখা আছে না, এইখানে লিখবি গ্যাসীয় পরমাণু। বইতে একটু কারেক্ট করে নিবি। ভূমিস্তরে অবস্থিত কোন মৌলের গ্যাসীয় পরমাণুকে, কেন গ্যাস? গ্যাস মানে কি? ও একা আছে, কঠিন তো সবার সঙ্গে বাধা অবস্থায় আছে না, তরলও আছে, তরলের অণুগুলো পরস্পরের সঙ্গে আবদ্ধ আছে, যুক্ত অবস্থায় আছে। তো গ্যাস কিন্তু একটা পরমাণু একদম আলাদাভাবে আছে। তো ভূমিস্তরে অবস্থিত মানে কি? ওর মানে কোনো উত্তেজিত অবস্থায় নেই, যেটা গ্রাউন্ড স্টেট বলছি। মৌলের গ্যাসীয় পরমাণুকে আয়নে পরিণত করতে হলে বাইরের থেকে যে ন্যূনতম শক্তি সরবরাহ করতে হয়, তাকে ওই মৌলের আয়নন শক্তি বলে। ক্লিয়ার হলো কি না? এবারে দেখ, ওইটাই আমি যেটা বোর্ডে লিখেছি ওটাই উদাহরণ হিসাবে এখানে লেখা আছে, ঠিক না? অসুবিধা নেই। এবারে বল আয়নন বিভব কি হবে? ওই একই সংজ্ঞা। ওখানে বলেছিল কি, যে ন্যূনতম শক্তি সরবরাহ করতে হয়, এখানে কি হবে? যে ন্যূনতম বিভব প্রয়োগ করতে হয়, একই না? আয়নন শক্তি মানে কি? যে ন্যূনতম শক্তি সরবরাহ করতে হয়, আর আয়নন বিভব মানে কি? যে ন্যূনতম বিভব প্রয়োগ করতে হয়। এবারে বল এই হাইড্রোজেন পরমাণুকে আয়নে পরিণত করতে গেলে কত শক্তি দিতে হচ্ছে? 13.6 ইলেকট্রন ভোল্ট। আমি তোকে বললাম যে কত বিভব দিতে হয়েছিল ইলেকট্রনকে, তুই কত উত্তর বলবি? 13.6 ভোল্ট। যদি ইলেকট্রনের গতিশক্তি 5 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে ইলেকট্রনকে কত বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে গেছে? 5 ভোল্টের মধ্য দিয়ে। এখানে দেখ, ভূমিস্তরে অবস্থিত কোন মৌলের গ্যাসীয় পরমাণুকে, কোন পরমাণু? গ্যাসীয় পরমাণুকে আয়নে পরিণত করতে হলে যে ন্যূনতম ধনাত্মক বিভব, তাকে ওই মৌলের আয়নন বিভব বলা হয়।
হাইড্রোজেনের আয়নন বিভব কত? 13.6 ভোল্ট। হাইড্রোজেনের আয়নন শক্তি কত? 13.6 ইলেকট্রন ভোল্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার। আচ্ছা, এবারে কি বলছি শোন। লেখ n তম কক্ষপথ হতে n তম কক্ষপথ হতে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনের অবতরণের ক্ষেত্রে অবতরণের ক্ষেত্রে নির্গত সম্ভাব্য বর্ণালী রেখার সংখ্যা সমান n হোল ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। n1 তম কক্ষপথ হতে n2 তম কক্ষপথে ইলেকট্রনের অবতরণের ক্ষেত্রে নির্গত সম্ভাব্য বর্ণালী রেখার সংখ্যা সমান n1 মাইনাস n2 হোল ইন্টু n1 মাইনাস n2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আমি ফ্যাক্টোরিয়াল না করেই লিখে দিলাম, ঠিক আছে, এটা লিখেছি, ঠিক আছে। হ্যাঁ, আগে লিখে নে, তারপরে বুঝিয়ে দিচ্ছি। বলছে n তম কক্ষপথে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রনের অবতরণের ক্ষেত্রে নির্গত সম্ভাব্য বর্ণালী রেখার সংখ্যা কত হচ্ছে n হোল ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। আর যদি n1 থেকে n2 তে নেমে আসে তাহলে কত হবে সেটা লিখেছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, ধরো এটা 1 নম্বর কক্ষপথ, ঠিক আছে, এটা 2, এটা 3, এটা 4, এটা 4 নম্বর কক্ষপথ। তোকে ধরো বললো 4 থেকে 1-এ নেমে এলে কতগুলো রেখা হতে পারে। দেখ কিভাবে হতে পারে শোন। আমি বললাম 4 থেকে ডাইরেক্ট 1-এ নেমে এলে একটা রেখা হতে পারে। আচ্ছা, 4 থেকে 3-এ নামলো, 3 থেকে 1-এ হতে পারে। 4 থেকে ডাইরেক্ট 1-এ নামলে একটা রেখা, 4 থেকে 3-এ নামলে একটা, 3 থেকে 1-এ নামলে একটা, তারপরে 4 থেকে 2-এ, 2 থেকে 1-এ, এরকম করে অনেকগুলো সম্ভাবনা হচ্ছে না। তো যদি তোরা বিন্যাস সমবায় চ্যাপ্টার গণিতে করে থাকিস তাহলে তুই বুঝতে পারবি 4 থেকে 1 পর্যন্ত মোট কটা কক্ষ হিসাব করে দেখো কটা হচ্ছে, 1 2 3 4, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এখানে আমরা করেছি 4টের মধ্য থেকে দুটো নিয়ে কম্বিনেশন করেছি, 4c2। তো তুই নিজে বল n তম কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে নামছে কটা কক্ষপথ, তাহলে হলো মোট n। 1 আর n কে ধরে নিয়ে কটা হচ্ছে তাহলে n, তো সংখ্যা কত হবে nc2। আর তুই বল nc2 এর ফর্মুলা কি হয়, ncr এর ফর্মুলা হয় n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হোল ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ ncr এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n-r এর ফ্যাক্টোরিয়াল। এখন ফ্যাক্টোরিয়াল অনেকে জানে না, যাদের ম্যাথ নেই,
ফ্যাক্টোরিয়াল মানে কি, ধরো 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 গুণ 2 গুণ 1, ঠিক আছে। তো তুই এখানে বানিয়ে দেখ কত হচ্ছে, n ফ্যাক্টোরিয়াল মানে কত হবে n, n এর পরে কত n মাইনাস 1, তারপরে আবার কত n মাইনাস 2, n মাইনাস 3, তো n মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল তো লিখতে পারি, ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 ইন্টু 1, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, n হোল ইন্টু n মাইনাস 1 বাই 2, ঠিক না। একই রকম ভাবে n1 থেকে n2 তম কক্ষপথ করতে গেলে দেখবি এটা উত্তর আসবে। ক্লিয়ার, বোঝা গেল কিনা? হ্যাঁ, ঠিক আছে, বেশ। এগুলো লিখতে হচ্ছে না, শুধু ফর্মুলা মানে তোদের এটা অতটা দেয় না, এটা দিতে পারে, ঠিক আছে। বললো যে 5 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন নেমে গেলে কতগুলো বর্ণালী রেখা হবে, তুই উত্তর লিখবি কি 5 হোল ইন্টু 5 মাইনাস 1 বাই 2, তো 5 ইন্টু 4 বাই 2, তো হয়ে যাবে কত 10, হয়ে যাবে কত 10 উত্তর, ঠিক আছে। চল একটা কোশ্চেন লেখ, এটা কোশ্চেন লেখ। কোন কোন পরমাণুর কোন পরমাণুর কোন পরমাণুর একটি কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের, কোন পরমাণুর একটি কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের, কোন পরমাণুর একটি কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি ঋণাত্মক, এর অর্থ কি? ঠিক আছে, মোট শক্তি ঋণাত্মক এর অর্থ কি, ঠিক আছে, ঠিক। আচ্ছা, লেখ পরমাণুর কোন কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি সমান, পরমাণুর কোন কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি সমান 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 কি লিখবো, স্থিত, পরমাণুর কোন কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি সমান কি লিখবো, স্থিতি শক্তি প্লাস গতি শক্তি, স্থিতি শক্তি প্লাস গতি শক্তি, ঠিক আছে, স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। গতি শক্তি সর্বদাই ধনাত্মক হয়, গতি শক্তি কি হয়, কারোর গতি শক্তি কোনোদিন ঋণাত্মক হয়, গতি শক্তি সর্বদাই ধনাত্মক হয়, পূর্ণচ্ছেদ, গতি শক্তি সর্বদাই ধনাত্মক হয়। যদি দেখ এবার, আচ্ছা গতি শক্তি সর্বদাই ধনাত্মক হয় লিখেছিস, যেহেতু যেহেতু নিউক্লিয়াস ইলেকট্রনকে যেহেতু নিউক্লিয়াস ইলেকট্রনকে যেহেতু নিউক্লিয়াস ইলেকট্রনকে স্থির তড়িৎ বল দ্বারা আকর্ষণ করে, যেহেতু নিউক্লিয়াস ইলেকট্রনকে স্থির তড়িৎ বল দ্বারা আকর্ষণ করে, তাই স্থিতি শক্তি হয় ঋণাত্মক, তাই স্থিতি শক্তি হয় ঋণাত্মক, ঠিক না। যখনই দেখবি যে আকর্ষণ বল তখন হবে কি স্থিতিশক্তি ঋণাত্মক, যখন দেখবি যে বিকর্ষণ বল তখন হবে কি স্থিতিশক্তি ধনাত্মক। তোরা পড়েছিস যে দুটো চার্জ একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কি আকর্ষণ বল, স্থিতিশক্তি ঋণাত্মক, দুটোই নেগেটিভ হলে স্থিতিশক্তি দেখবি মাইনাস কিউ মাইনাস মাইনাসে প্লাস, স্থিতিশক্তি ধনাত্মক মানে পরস্পরকে বিকর্ষণ করছে, ঠিক আছে। তো আকর্ষণ বল হলে স্থিতিশক্তি ঋণাত্মক, বিকর্ষণ বল হলে স্থিতিশক্তি ধনাত্মক,
আর কোনো যদি আকর্ষণ বিকর্ষণ বল না হয়, পুরো আলগা, তাহলে স্থিতিশক্তি কি হবে? জিরো। ঠিক আছে। আচ্ছা, কি বলেছি তাহলে? স্থিতিশক্তি কি হচ্ছে? ঋণাত্মক। পরমাণুর মোট ইলেকট্রনের মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি ঋণাত্মক, ইলেকট্রনের মোট শক্তি ঋণাত্মক হওয়ার অর্থ হলো, ইলেকট্রনটি পরমাণুর মধ্যে আবদ্ধ থাকে। ইলেকট্রনটি পরমাণুর মধ্যে কি থাকে? আবদ্ধ থাকে। মোট শক্তি ঋণাত্মক হওয়ার অর্থ হলো ইলেকট্রনটি পরমাণুর মধ্যে আবদ্ধ থাকে। পূর্ণচ্ছেদ। যদি ইলেকট্রনকে বাইরের থেকে কিছু পরিমাণ শক্তি দিয়ে, যদি ইলেকট্রনকে বাইরের থেকে কিছু পরিমাণ শক্তি দিয়ে, যদি ইলেকট্রনকে বাইরের থেকে কিছু পরিমাণ শক্তি দিয়ে মোট শক্তি শূন্য করা হয়, মোট শক্তি শূন্য করা হয়, মোট শক্তি শূন্য করা হয়, তবে ইলেকট্রনটি পরমাণুর থেকে আলগা হয়ে যাবে, তবে ইলেকট্রনটি পরমাণুর থেকে আলগা হয়ে যাবে। বাস, কমপ্লিট। তবে ইলেকট্রনটি পরমাণুর থেকে আলগা হয়ে যাবে। আচ্ছা, কমপ্লিট। আচ্ছা, এবারে হেডিং লেখ, বোরের তত্ত্বের ব্যর্থতাগুলি লেখো। বোরের তত্ত্বের ব্যর্থতাগুলি লেখো। বোরের তত্ত্বের ব্যর্থতাগুলি লেখো। বোর, যেমন আমরা রাদারফোর্ড মডেলের ব্যর্থতা লিখেছিলাম, বোরের তত্ত্বের ব্যর্থতাগুলি লেখো। ঠিক আছে। হ্যাঁ, 1 নম্বর দিয়ে লেখ। 1 নম্বর দিয়ে লেখ, বোরের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল বোরের পরমাণু মডেল কেবলমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট, কেবলমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্ণচ্ছেদ। ঠিক আছে। একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্ণচ্ছেদ। দুই বা ততোধিক, পূর্ণচ্ছেদের পর দুই বা ততোধিক, দুই বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট, দুই বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট, হ্যাঁ, ওই ওই একই পয়েন্টে চলছে, দুই বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এটি প্রযোজ্য নয়। ঠিক আছে। এরপরে 2 নম্বর পয়েন্ট লেখ, হাইড্রোজেন বা অন্য পরমাণুর, হাইড্রোজেন বা অন্য পরমাণুর, হাইড্রোজেন বা অন্য পরমাণুর বর্ণালীতে, বর্ণালীতে প্রায় প্রতিটি, বর্ণালীতে প্রায় প্রতিটি বর্ণালী রেখাই, প্রায় প্রতিটি বর্ণালী রেখাই আসলে
আসলে একাধিক বর্ণালী রেখার সমষ্টি। আসলে একাধিক বর্ণালী রেখার সমষ্টি। ঠিক আছে, আসলে একাধিক বর্ণালী রেখার সমষ্টি। পূর্ণচ্ছেদ। প্রতিটি বর্ণালী রেখার এই ধরনের, প্রতিটি বর্ণালী রেখার এই ধরনের সূক্ষ্ম গঠন, প্রতিটি বর্ণালী রেখার এই ধরনের সূক্ষ্ম গঠন এর ব্যাখ্যা, এর ব্যাখ্যা বোরের তত্ত্ব থেকে পাওয়া যায় না। বোরের তত্ত্ব থেকে পাওয়া যায় না। ক্লিয়ার? এটা একটু বুঝে না যায়। দেখ কি বলছে, প্রতিটি বর্ণালী রেখার সূক্ষ্ম গঠন মানে কি, ধরো আমি দেখছি সোডিয়াম থেকে হলুদ বর্ণের আলোক রশ্মি নির্গত হচ্ছে, কিন্তু যদি আরো ভালোভাবে ওকে প্রিজমের সাহায্যে আমরা যদি দেখি, ভেঙে যাচ্ছে। অ্যাকচুয়ালি ভাঙার কারণ আমরা যেটা পড়ছি যে 2 নম্বর থেকে 1 নম্বরে আসছে, তো শক্তির গ্যাপ 10.2 ইলেকট্রন ভোল্ট, এটাই নির্গত হবে। কিন্তু বল কেমিস্ট্রিতে তোরা তো এটা পড়েছিস, 1 নম্বর কক্ষপথে দুটো অরবিটাল, সরি একটা অরবিটাল 1s, কি হচ্ছে 1s, আর 2 নম্বর কক্ষপথে কি হয় 2s 2p, পিতে আবার 3টে ঘর, হ্যাঁ কি না? আর তোরা এটা জানিস এস এর থেকে পি এর শক্তি বেশি, মানে আমি যদি একে ঠিক করে লিখি এরকম লেখা যেতে পারে এস, এটা পি, হ্যাঁ কি না বল? তো তুই নিজে বল, এস থেকে এস এর শক্তি যদি ইলেকট্রন নেমে আসে তাহলে একটা, এখান থেকে যদি নেমে আসে তাহলে একটা, হ্যাঁ কি না? যদি আরো 3 নম্বর থেকে হয় 3d হয়, তার মানে কি হচ্ছে আমরা যেটা ভাবছি যে 2 থেকে 1 এ নেমে এলে একটা রেখা হবে, প্রকৃতপক্ষে একটা রেখা না, ওর মধ্যে আরো কিছু কিছু রেখা আছে, ওখান থেকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি অরবিটাল যেটা আমরা পড়ি পিডিএফ, এইগুলো আমরা এসপিডিএফ এগুলো আমরা পড়ছি। ঠিক আছে, এটাও বোরের তত্ত্বের ব্যর্থতা হচ্ছে একটা। ঠিক, লাস্ট 3 নম্বর লেখ, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট না 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, কি বলছি শোন, এই যে পারমাণবিক বর্ণালী যেটা, সেটা যখন চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো ভেঙে যাচ্ছে, এই ভেঙে যাওয়ার কারণও ব্যাখ্যা করতে পারে না। তাহলে পারমাণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী, পারমাণবিক বর্ণালী, বর্ণালী তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে পারমাণবিক বর্ণালী তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে তা ভেঙে যায়, তা ভেঙে যায়। এর কারণ বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। এর কারণ বোরের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। যদি শর্ট কোশ্চেন হয়ে যায় কোনোভাবে, কি বলা হচ্ছে শোন, চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে যদি ভেঙে যায়, এটাকে কি বলছি জিমেন ক্রিয়া, মানে বিজ্ঞানী জিমেন আবিষ্কার করেছিল। তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে স্টার্ক ক্রিয়া, যদি ভেঙে যায়। আচ্ছা কিভাবে মনে রাখবি, চৌম্বক ক্ষেত্রের ইংরেজি কি, ম্যাগনেটিক, ম্যাগনেট কোথাও, তো
ম্যাগনেটের এম আছে, জিমেনের এম আছে, এখান থেকে মনে রাখতে পারিস, ঠিক আছে? ম্যাগনেট, ঠিক আছে, ম্যাগনেটের এম আছে, জিমেনের এম আছে, এইখান থেকে মনে রাখতে পারি যে চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি জিমেন ক্রিয়া। বোঝা গেল? চলো কি বলছি শোন, হেডিং লিখবি এক্স রশ্মি, এক্স রশ্মি হেডিং লিখ এক্স রশ্মি। কি বলছি শোন, এক্স রশ্মি, এক্স রশ্মি কিভাবে আবিষ্কার হচ্ছে শোন, একটু দেখে নি এক্স রশ্মি কি হচ্ছে। এরকম একটা কুলিজ নল, কুলিজ নল এক্সপেরিমেন্ট যেটা বলছি, একটু সহজ করে বোঝ। এরকম একটা বায়ুশূন্য কাঁচের টিউব আছে, এরকম একটা বায়ুশূন্য কাঁচের টিউব হচ্ছে, এর মধ্যে কি আছে, ফিলামেন্ট আছে, ঠিক আছে, ফিলামেন্ট আছে, ব্যাটারির সঙ্গে জুড়েছি, এখানে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স আছে, ওকে। এটা হচ্ছে কি রিওস্ট্যাট, রিওস্ট্যাট। এক্স রশ্মি কিভাবে তৈরি, কোনটা, কুলিজ নল, কুলিজ নল এক্সপেরিমেন্ট, ঠিক আছে, মানে কুলিজ, বিজ্ঞানী কুলিজ এইরকম একটা এক্সপেরিমেন্ট করে এক্স রশ্মি আবিষ্কার করেছে। কি হয়েছে শোন, এটা হচ্ছে কি বায়ুশূন্য নল, বায়ুশূন্য নল হচ্ছে এটা, কাঁচের নল, একটা বায়ুশূন্য কাঁচের নল। এখানে এটা হচ্ছে কি ফিলামেন্ট, ঠিক, এখানে ব্যাটারি জোড়া আছে, ফিলামেন্টকে আমি ব্যাটারির সাহায্যে জুড়েছি, মানে কি হবে, ফিলামেন্ট উত্তপ্ত হবে, হ্যাঁ কি না, উত্তপ্ত হবে। আচ্ছা, এখানে রিওস্ট্যাট রেখেছি যাতে করে হচ্ছে কি না আমি রোধ পরিবর্তন করতে পারি। বোঝা গেল কি? তো একটা ফিলামেন্ট উত্তপ্ত হচ্ছে, দেখ কোথা থেকে, দেখ কোনো ধাতুর ওপরে যদি আলো এসে পড়ে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, আমরা পড়েছি আলোক তড়িৎ ক্রিয়া। কোনো ধাতুকে যদি উত্তপ্ত করা হয় তাহলেও কিন্তু সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, কি নির্গত হয়, ইলেকট্রন, এই যে ইলেকট্রন নির্গত হয়েছে, হয়েছে। এইখানে একটা একটা উচ্চ পরমাণু, পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট ধাতু, এটা আছে টাংস্টেন, ধরো টাংস্টেন, টাংস্টেন ধাতু আছে যার কিন্তু জেড অনেক বেশি, জেড কিন্তু কি হচ্ছে অনেক বেশি। তাহলে কি হবে, এই ফিলামেন্ট উত্তপ্ত হয়েছে, এখান থেকে ইলেকট্রন যাচ্ছে, গিয়ে কি হবে, টাংস্টেন যে ধাতু আছে তার উপরে গিয়ে পড়বে, ক্লিয়ার? যেই এর উপরে ইলেকট্রন গিয়ে আঘাত করবে, এখান থেকে একটা অদৃশ্য রশ্মি নির্গত হবে, এটাকে আমরা বলছি কি এক্স রশ্মি, ক্লিয়ার? কি হলো তাহলে, উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট ধাতু, মানে ভারী ধাতু বলতে পারি, ভারী ধাতু, ভারী ধাতু, ভারী ধাতুর উপরে যদি উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন গিয়ে পড়ে, আঘাত করে, তাহলে সেখান থেকে কি হচ্ছে, এক্স রশ্মি নির্গত হচ্ছে। আচ্ছা, এই ধাতুর উপরে যত ইলেকট্রন গিয়ে পড়তে থাকবে ধাতু গরম হয়ে যাবে, এই জন্য এইখানে কি করে, একটা ঠান্ডা জলের প্রবাহ দিয়ে রাখা হয়, ঠান্ডা জল, ঠান্ডা জল প্রবাহ দিয়ে রাখা হয় যাতে করে ধাতুটা বেশি গরম না হয়ে গলে যায়। এই হচ্ছে কি সেটআপ, ঠিক আছে। তাহলে কি হলো, একটা বায়ুশূন্য নল, যে বায়ুশূন্য নলের মধ্যে একটা ফিলামেন্ট থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে, এবং সেই ইলেকট্রন গিয়ে উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট
বা ভারী ধাতুর পৃষ্ঠতলে আপতিত হচ্ছে এবং সেখান থেকে এক্স রশ্মি নির্গত হচ্ছে। আরেকটা জিনিস যেটা এইখানে একটা আমরা রিং ইউজ করছি, রিং টাইপের, এখানেও একটা রিং টাইপের আছে, রিং। এই দুটো রিং দেখ কি হবে, এই যে ফিলামেন্ট, ফিলামেন্ট উত্তপ্ত হলে ফিলামেন্ট থেকে তো ইলেকট্রন বেরোবে, কিন্তু ওই ইলেকট্রনের অত শক্তি নেই যে এখান থেকে দৌড়ে গিয়ে টাংস্টেনে গিয়ে আঘাত করবে। এই জন্য ওকে একটু টানতে হবে। কিভাবে টানবো ইলেকট্রনকে? বিভব প্রভেদ প্রয়োগ করে। তাহলে এদিকে কি রাখা উচিত? ব্যাটারির পজিটিভ, হ্যাঁ কি না? তবে গিয়ে তো টানবে। আর এদিকে হচ্ছে কি নেগেটিভ। তো কি হলো তাহলে পুরো? এখানে একটা ফিলামেন্ট আছে, ফিলামেন্টকে ব্যাটারির সঙ্গে জুড়ে রেখেছি, ফিলামেন্ট থেকে বেরোবে ইলেকট্রন। এই ইলেকট্রন যে বেরোলো এর কিন্তু অতটা বেশি গতিশক্তি নেই, জাস্ট ইলেকট্রন বেরিয়েছে। তাকে আমি কি করলাম, এই যে ভি ভোল্টের ব্যাটারির সাহায্যে টেনে গতিশক্তি বাড়িয়ে টাংস্টেনের উপরে গিয়ে আঘাত করছি, করলে সেখান থেকে এক্স রশ্মি নির্গত হচ্ছে। ক্লিয়ার? বেশ। ঠিক আছে, বল এখানে যে আমি ব্যাটারি ইউজ করেছি, এই ব্যাটারি কত ভোল্টের? ভি ভোল্টের ব্যাটারি ইউজ করেছে। হ্যাঁ, একটা ইলেকট্রন যদি ভি ভোল্টের মধ্য দিয়ে যায়, এখান থেকে যে ইলেকট্রনটা বেরিয়েছে সে জাস্ট বেরিয়েছে, মানে এর গতিশক্তি কিছু নেই। ভি ভোল্টের মধ্য দিয়ে গেলে এই ইলেকট্রনের গতিশক্তি কত দাঁড়াবে? ই ইন্টু ভি। লেখ কুলিজ নলের দুই প্রান্তে, কুলিজ নলের দুই প্রান্তে বিভব প্রভেদ ক্যাপিটাল ভি হলে, কুলিজ নলের দুই প্রান্তে বিভব প্রভেদ ক্যাপিটাল ভি হলে, কুলিজ নলের দুই প্রান্তে বিভব প্রভেদ ক্যাপিটাল ভি হলে ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রনটি, ফিলামেন্ট, ফিলামেন্ট, এই যে ফিলামেন্ট দেখতে পাচ্ছি এটা ফিলামেন্ট, ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রনটি যখন যখন টার্গেটে পৌঁছায়, যখন টার্গেটে পৌঁছায়, যখন টার্গেটে পৌঁছায় ঠিক না, যখন টার্গেটে পৌঁছায় তখন তার গতি শক্তি সমান বল গতিশক্তি সমান কত হবে? ই ইন্টু ক্যাপিটাল ভি। তখন তার গতিশক্তি সমান ই ইন্টু ক্যাপিটাল ভি। কি বললাম? পুলিশ নলের দুই প্রান্তে বিভব প্রভেদ ক্যাপিটাল ভি হলে ইলেকট্রনটি ফিলামেন্ট থেকে নির্গত হয়ে যখন টার্গেটে পৌঁছায় তখন তার গতিশক্তি হয় কত? ই ইন্টু ক্যাপিটাল ভি। কি বলেছি যে কুলিজ নলের দুই প্রান্তে বিভব প্রভেদ ক্যাপিটাল ভি হলে ফিলামেন্ট থেকে নির্গত ইলেকট্রনটি যখন টার্গেটে পৌঁছায় তখন তার গতিশক্তি কত হয়? ই ইন্টু ক্যাপিটাল ভি। গতিশক্তি, ইলেকট্রন কত গতিশক্তি নিয়ে টার্গেটে পৌঁছেছে? ইভি, হ্যাঁ কি না? এইবারে কি হয়েছে শোন, এই টার্গেট যেটা আছে সেই টার্গেটের মধ্যে অনেকগুলো পরমাণু আছে, ঠিক না? এই টার্গেটের মধ্যে অনেকগুলো পরমাণু আছে, হ্যাঁ কি না? এটা হচ্ছে কি টার্গেট, ঠিক? এটা হলো টার্গেট। হলো কি, এই যে ইলেকট্রন গুলো টার্গেটের কাছে এসে পৌঁছেছে, হতে পারে কোনো ইলেকট্রন, দেখ
কেন এক্স রশ্মি মানে কি এক প্রকার বিকিরণ। বিকিরণ কখন নির্গত হবে, ধরো ইলেকট্রনের কাছে শক্তি ছিল 50 জুল, কোনোভাবে ওর শক্তি হয়ে গেল কত 30 জুল, তাহলে 20 জুল কোথায় গেল, এক্স রশ্মি হিসাবে নির্গত হচ্ছে। এবার দেখ, হতে পারে একটা ইলেকট্রন সোজা চলে গেছে, কোনো শক্তি লস করেনি। কোনো শক্তি লস করেনি মানে কি, এখানে আমি যদি লিখি নো লস, কোনো লস করেনি ইলেকট্রন তার শক্তি, তাহলে এখান থেকে এক্স রে এর শক্তি কত হবে, 0। এই ইলেকট্রনের যে শক্তি লস করবে সেটাই হবে কি এক্স রে এর শক্তি। তাহলে এক্স রে এর শক্তি যদি 0 হয়, তাহলে এক্স রে এর ল্যামডা কত হবে, এক্স রে এর ল্যামডা কত আসবে, ইনফিনিটি। শক্তি যদি 0 হয় ল্যামডা কত আসবে, ইনফিনিটি। এটাই হচ্ছে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য, কি না। আরেকটা ইলেকট্রন সে হচ্ছে কি এটার মধ্য দিয়ে গিয়ে গিয়ে এখানে গেছে, এ কিছু লস করেছে, যেটাই লস করেছে সেই লসটাই হবে কি এক্স রে এর শক্তি, সেই শক্তির করেসপন্ডিং হবে কি তরঙ্গ দৈর্ঘ্য। আরেকটা ইলেকট্রন এর মধ্য দিয়ে গিয়ে যেতে পারেনি, এখানেই রেস্ট চলে এসছে। রেস্টে চলে এসছে মানে কি, এ কত শক্তি নিয়ে গেছিল, ইভি। পুরো রেস্টে চলে এসছে মানে কি পুরো ইভি শক্তিটাই লস করে দিয়েছে, ওটাই তো সর্বোচ্চ শক্তি। ওই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কি হবে, সর্বনিম্ন। তাহলে কি লিখবো, এই গতি শক্তির পুরোটাই, লেখ, এই গতি শক্তির পুরোটাই পুরোটাই এক্স রশ্মির শক্তি হিসাবে নির্গত হলে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হয় সর্বনিম্ন, কি না। তাহলে তুই বল ল্যামডা মিনিমাম কি হবে, ল্যামডা মিনিমাম হয়ে যাবে এইচ সি, দেখ ই সমান কি লেখা হয়, এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা মিনিমামকে কি লিখবো, এইচ সি বাই ই ম্যাক্সিমাম। মানে অ্যাকচুয়ালি ল্যামডা মিনিমাম কি হচ্ছে, এইচ সি বাই ইলেকট্রন কত শক্তি নিয়ে এসেছিল, ইভি। আর এই ল্যামডা মিনিমামকেই বলা হচ্ছে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য, মানে এর থেকে কম হয় না, কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য। তো কি বলা যাচ্ছে যে এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য একটা মিনিমাম মান থেকে ম্যাক্সিমাম মান পর্যন্ত থাকছে। মিনিমাম মানটা কত না, এইচ সি বাই ইভি এক্স রে, ম্যাক্সিমাম মান কত দাঁড়াচ্ছিল, ইনফিনিটি। ঠিক, এই যে যে এক্স রশ্মি হচ্ছে, এই এক্স রশ্মির কিছু বৈশিষ্ট্য দেখেছিল, প্রথমে পর্যবেক্ষণ করেছিল যে কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে, ঠিক না। আচ্ছা, এক্স রশ্মি কিসের জন্য নাম হয়েছিল, যে প্রথম যখন আবিষ্কার করা গিয়েছিল এর মানে অজানা ছিল, এর যে প্রকৃতিটা অজানা ছিল। আমরা যে কোনো অজানা রাশিকে গণিতে কি ধরে নিই, এক্স ধরি, এক্স, ঠিক আছে। তো সেই জন্য এটা হচ্ছে নাম কি এক্স রশ্মি, ক্লিয়ার। তবে পরবর্তীকালে এটা বোঝা যায় কি এক্স রশ্মি একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে তুই বল তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যা যা বৈশিষ্ট্য এক্স রশ্মি তাই তাই বৈশিষ্ট্য হয়ে যাবে, হ্যাঁ কি না। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে কি, মানে এক্স রশ্মি হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যাই যাই বৈশিষ্ট্য হবে এক্স রশ্মিরও সেই বৈশিষ্ট্যগুলোই হবে, ঠিক না। আচ্ছা, এবারে বই খোল 317 পৃষ্ঠাতে এক্স রশ্মির কিছু বৈশিষ্ট্য ছিল, সেইগুলো একবার পড়ে নিতে হবে। কি না, এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করে। প্রতিপ্রভা বলতে কি, যদি কোনো হচ্ছে কি মানে হচ্ছে ফটো সেন্সিটিভ,
মানে আলোক সুবেদী কোনো তলের উপরে পড়ে, সেখানটায় কি থেকে যাবে, ছাপ থেকে যাবে। ঠিক আছে, এই রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপরে ক্রিয়া করে। কাঁচ, অ্যালুমিনিয়াম, কাঠ ইত্যাদির পদার্থের, হালকা পদার্থের পাতকে এই রশ্মি কি করতে পারে, ভেদ করতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এক্স রশ্মি হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মানে কি, ফোটন কণার স্রোত, হ্যাঁ কি না? তো এগুলো হচ্ছে কি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে এক্স রশ্মি, এবং সেটা হচ্ছে কি ফোটন কণার স্রোত। আর ফোটন কণার যে স্রোত হচ্ছে বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তার গতিবেগ কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে এক্স রশ্মির গতিবেগ আলোর গতিবেগ একই, যেহেতু এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বেশ, তোদেরকে কোশ্চেন কি দেবে জানিস? কোশ্চেন দেবে যে 200 ভোল্ট বা ধরো 2000 ভোল্ট, 2000 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে একটা ইলেকট্রনকে ত্বরান্বিত করে কোনো ভারী ধাতুর পৃষ্ঠতলে আপতিত করলে সেখান থেকে নির্গত এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? বোঝা গেল? তাহলে আমি ফর্মুলায় কি বসাবো, HC/EV। HC মান জানি, ই এর মান জানি, ভি 2000 দিক বা 500 দিক বসিয়ে আমি কিন্তু ল্যামডা বার করতে পারি। অ্যাকচুয়ালি ইলেকট্রনকে ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে গেলে তার গতিশক্তি কত হবে, ইভি। ওই শক্তির পুরোটাই যদি এক্স রশ্মি হয়ে যায়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে কি, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। বেশ, এবারে এক্স রশ্মিকে তরঙ্গ দৈর্ঘ্য এবং ভেদন ক্ষমতার উপরে ভিত্তি করে দুটো পার্টে করেছে। এক্স রশ্মিকে ভেদন ক্ষমতা এবং তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে দুটো পার্টে ভাগ করেছে। একটা হচ্ছে কি হার্ড এক্স রে, একটা হচ্ছে কি না সফট এক্স রে। হ্যাঁ, হার্ড এক্স রে কি হচ্ছে, কঠিন এক্স রশ্মি, কঠিন এক্স রশ্মি। একটা হচ্ছে কি কঠিন এক্স রশ্মি, একটা হচ্ছে কি কোমল এক্স রশ্মি। অ্যাকচুয়ালি একে ভাগ করার হচ্ছে বেসিস কি না, যে এক্স রশ্মির শক্তি বেশি, ভেদন ক্ষমতা বেশি, সেটাই হচ্ছে কি কঠিন এক্স রশ্মি। আমি লিখবো কি, এর হচ্ছে কি শক্তি বেশি। শক্তি বেশি মানে কি হবে, ভেদন ক্ষমতাও বেশি, ভেদন ক্ষমতা বেশি। তো যে একটা এক্স রশ্মি যার শক্তি এবং ভেদন ক্ষমতা বেশি হচ্ছে, সেটা হচ্ছে কি হার্ড এক্স রে। আর একটা এক্স রশ্মি যেটা হচ্ছে কি শক্তি তুলনামূলকভাবে কম, ভেদন ক্ষমতাও কম। হ্যাঁ, ভেদন ক্ষমতা কম। বেশ, আচ্ছা শক্তি যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, কম হবে, হ্যাঁ কি না? উল্টো না, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, কম হবে। এর তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, বেশি হবে। ঠিক না? আপাতত এভারেজ যেটা বলা হচ্ছে, এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.01 অ্যাংস্ট্রম থেকে 0.1 অ্যাংস্ট্রম পর্যন্ত হচ্ছে। আর এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.1 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম পর্যন্ত। এর ব্যবহার কি হচ্ছে, কঠিন এক্সপ্রেসির খুব মানে শক্তি মানে বেশি, ভেদন ক্ষমতা বেশি, এগুলো শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়। শিল্প ক্ষেত্রে বলতে কি, কোথাও ঢালাইতে কোনো কিছু প্রবলেম আছে কিনা, বা কোনো ধাতু ক্ষেত্রে, ধাতু পরীক্ষা করার ক্ষেত্রে। আর এইগুলো যেগুলো আমরা কোথাও আমাদের হাড় ভেঙে গেলে বা এক্স রে করে না, সেইগুলো, তো এই এক্স রে কি করবে, মাংস পেশিকে ভেদ করে যাবে, কিন্তু হাড়কে ভেদ করে যেতে পারে না, ছাপ থেকে যায়। এটা আমরা কি বলবো, চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে। ব্যাস, এটুকু আমরা কিন্তু পার্থক্য করলে হচ্ছে। শিল্প ক্ষেত্রে হচ্ছে কি না কঠিন এক্সপ্রেসি, আর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে কি কোমল এক্সপ্রেসি। ক্লিয়ার?
আর একটু বাকি আছে। আর হচ্ছে যেটা বাকি আছে কি, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী, দুটো গ্রাফ হবে আর মজলের সূত্র করলেই কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবারে হেডিং লিখবি নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী। নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালী। তুই নিজে বল নিরবিচ্ছিন্ন মানে কি? নিরবিচ্ছিন্ন মানে কি, পুরো কন্টিনিউয়াস ভ্যালু থাকবে, তাই না? কন্টিনিউয়াস ভ্যালু থাকবে। ওই যে আমি বলেছি না যে একটা ইলেকট্রন কত শক্তি নিয়ে এসছে, ইভি, ই ইন্টু বিভব, যেটা ওই ইলেকট্রনটা কিছু কিছু শক্তি লস করতে থাকছে। কেউ দেখা যাবে কোনো লস ছাড়াই বেরিয়ে গেছে, কেউ লস করলো 1 জুল, কেউ 2 জুল, কেউ 3 জুল। সব থেকে বেশি লস করতে পারে কে, যে ওর মধ্যে গিয়ে কোথাও রেস্টে থেকে যাবে, পুরো ইভিটাকে লস করে দেবে। তো আমরা এখানে একটা গ্রাফ করব নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি বর্ণালীর ক্ষেত্রে। এদিকে হচ্ছে কি তীব্রতা, আর এদিকে হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্যের গ্রাফ হচ্ছে। কি বলা হচ্ছে যে এক্স রশ্মির একটা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হয় কিনা, একটা ল্যামডা মিনিমাম আমি ধরলাম, এখানে ল্যামডা মিনিমাম হচ্ছে। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? ইনফিনিটি। কত হয়? অসীম। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলোর সাথে সাথে যদি আমি তীব্রতার লেখচিত্র অঙ্কন করি, দেখতে পাচ্ছি যে একটা কিছু তরঙ্গ দৈর্ঘ্যতে তীব্রতা ম্যাক্সিমাম দাঁড়াচ্ছে। মানে এখান থেকে যদি আমি গ্রাফ করি, গ্রাফটা দেখতে এরকম হচ্ছে। মানে তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবে তীব্রতা কিছুটা বাড়লো, আবার তীব্রতা কমে যাচ্ছে। আর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। ক্লিয়ার? ঠিক আছে কিনা? আচ্ছা বল, এই যে যে ল্যামডা মিনিমামের ফর্মুলা আমাদের কত এসেছিল, এইচ সি বাই ইভি, হ্যাঁ কি না? আচ্ছা, ভি যদি আমি বাড়িয়ে দিই কুলিজ নলের দুই প্রান্তের বিভব প্রভেদ, তাহলে ল্যামডা মিনিমাম কমে যাবে কিনা? ধরো এটা 1000 ভোল্টের জন্য ল্যামডা মিনিমাম ছিল কত, 3। যদি আমি 2000 করে দিই তাহলে ল্যামডা মিনিমাম আরো ছোট হয়ে যাবে। তার মানে আর একটা গ্রাফ আমি এরকম দেখিয়ে দিচ্ছি, বাস দুটো, এরকম একটা গ্রাফ হলো, ঠিক আছে, আর এরকম একটা গ্রাফ হলো। এইখানে আমি কি বলবো, ল্যামডা মিনিমাম 1, আর এখানে লিখবো ল্যামডা মিনিমাম 2, এখানে লিখবো V1, এখানে লিখবো V2। সেম, এটা তীব্রতা আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তুই নিজেই বল কার ল্যামডা মিনিমাম কম দাঁড়াচ্ছে, 2 নম্বরটার। তাহলে কোনটার ক্ষেত্রে বিভব বেশি, 2 নম্বরটা। তাহলে V2 গ্রেটার দেন V1। মানে আমি যদি বিভব বাড়িয়ে দিই তাহলে নিচে ভি বড় হচ্ছে, ল্যামডা মিনিমাম কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে বিভব যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে যেটার সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যেটা, সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ক্লিয়ার? এবারে আসবে কি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, বৈশিষ্ট্যমূলক বলতে কি, মানে আমি কোথাও কোথাও কিছু পিক দেখতে পাবো, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালী। হয়েছে কি, এই যে যে আমরা বলছি যে এটা টার্গেটের মধ্যে অনেকগুলো পরমাণু ছিল,
তার মধ্য দিয়ে ইলেকট্রন যাচ্ছিল, তো এরকম হয়েছে। আচ্ছা, বাইরের থেকে যে ইলেকট্রনটা এই পরমাণুগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, পরমাণুর ইলেকট্রনের সঙ্গে তো ধাক্কা লাগতে পারে, নাকি না? লাগতেই পারে। তো ধরো এই একটা পরমাণু আছে, এর প্রথম কক্ষ, এটা দ্বিতীয় কক্ষ, এরকম আছে তৃতীয় কক্ষ। এইখানে ধরো একটা ইলেকট্রন আছে, এগুলো ইলেকট্রনগুলো আছে। তো বাইরের থেকে একটা ইলেকট্রন এসে এই ইলেকট্রনটাকে ধাক্কা দিল, এই ইলেকট্রনটা বেরিয়ে চলে গেল। এখানে হয়ে যাবে কি একটা শূন্যস্থান। এই শূন্যস্থান ফিল আপ করার জন্য 2 থেকে একটা ইলেকট্রন আসতে পারে, ঠিক 3 থেকে আসতে পারে। যখনই 2 থেকে ইলেকট্রনটা একে এসে ফিল আপ করবে, তখনই একটা শক্তি নির্গত হবে, নাকি না? 3 থেকে একে এলে একটা শক্তি নির্গত করবে। তো যেগুলো যেগুলো নিরবিচ্ছিন্ন বর্ণালী, যেটা গ্রাফ ছিল, তার মধ্যে কিছু কিছু জায়গায় এরকম একটা করে পিক তৈরি হবে, লিখবি না এখন কিছু, এরকম কিছু চূড়া তৈরি হবে, ঠিক আছে? এরকম কিছু কিছু জায়গাতে একটা করে চূড়া তৈরি হবে। এখন সেই চূড়াগুলো কে আলফা হচ্ছে না, কে বিটা হচ্ছে না, কে গামা হচ্ছে, সেগুলো আমরা দেখব। কি বলছি যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কিসের জন্য হচ্ছে তাহলে? বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি হচ্ছে যে এই ইলেকট্রন গুলো যাওয়ার সময় যখন পরমাণুর ইলেকট্রনের সঙ্গে ধাক্কা করছে, তখন সেই ইলেকট্রন কি হচ্ছে, ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ওই ফাঁকা স্থান ফিল আপ করার জন্য উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন নেমে আসছে। ক্লিয়ার? এখন দেখ, আমি বলছি এটা হচ্ছে কি কক্ষপথ, কে, মানে প্রথম কক্ষপথ। এটা হচ্ছে কি এল। জানিস কে থেকে এল যতটা গ্যাপ, এল থেকে এম কিন্তু কম গ্যাপ। কেন কি, কে এর শক্তি যদি -13.6 হয়, এল এর কত, -3.4, তারপরে -1.51, তারপরে -0, মানে কি আস্তে আস্তে কমতে থাকছে গ্যাপ। কে এল এম এন, আমি এটুকুই নিই। হ্যাঁ, শোন, কে কক্ষের গ্যাপ ফিল আপ করার জন্য যদি এল থেকে নেমে আসে, তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্য বা যেটা বিকিরণ হবে, তাকে আমরা বলবো কি কে আলফা। কি বললাম? কে তে গ্যাপ ফিল আপ, মানে কে তে আসছে কোথা থেকে, ঠিক পরেরটা থেকে, কে আলফা। আচ্ছা, যদি তার উপরেরটার থেকে কে তে আসে, তাহলে বলবো কি কে বিটা, নাকি না? কে বিটা। তার উপরেরটার থেকে এলে কি বলবো, কে গামা। কি হলো, কে তে আসছে, কে তে আসছে, ঠিক উপরেরটার থেকে যদি আসে তাহলে কে আলফা, তার উপরেরটার থেকে এলে কে বিটা, তার উপরেরটার থেকে কে গামা। ঠিক একই রকম ভাবে এল এর গ্যাপ ফিল আপ করছে ঠিক উপরেরটার থেকে, তাহলে কি হবে, এল আলফা। এন থেকে এলে কি হবে, এল বিটা। তার উপর থেকে এলে হবে কি, এল গামা, ঠিক না? আচ্ছা, তুই নিজে বল, এই যে যে কে আলফা, কে বিটা, কে গামা হচ্ছে, এদের মধ্যে সব থেকে বেশি শক্তির গ্যাপ কার বলতো? কে গামা। তার থেকে কে বিটা কম, তার থেকে কে আলফা কম, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি বলি এল গামা, তারপরে আসবে এল বিটা, তারপরে আসবে এল আলফা। তো আমি যদি শক্তির হিসাবে বলি, শক্তি সব থেকে বেশি কার হচ্ছে, এই যে যে শক্তি যদি বলি, ই কে গামার সব থেকে বেশি শক্তি। তারপরে কি হবে, কে বিটা, তারপরে কি হবে, কে আলফা, তারপরে আবার এল শুরু হবে। এল, এল এর সব থেকে বেশি শক্তি কার, গামা। তারপরে কি হবে, এল বিটা, তারপরে হবে কি, এল আলফা। শক্তির যে সিকোয়েন্স হয় তরঙ্গ দৈর্ঘ্যের, তার উল্টো সিকোয়েন্স হবে। মানে কি, শক্তি বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে আমি কি লিখতে পারি, ল্যামডা যদি লিখি, কে গামার সব থেকে কম, ল্যামডা যদি লিখি কে বিটার তার থেকে কম, ঠিক না? ল্যামডা যদি লিখি কে আলফা তার থেকে কম। তারপরে আমি যদি লিখি ল্যামডা এল গামা,
ল্যামডা এল বিটা, ল্যামডা এল আলফা, হ্যাঁ কি না? ক্লিয়ার? তো তুই বল, আমি এই যে এইটা যে লিখেছি তীব্রতা আর হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। হুম, আমি তোকে বললাম দুটো চূড়া হচ্ছে কে এর আর দুটো চূড়া হচ্ছে এল এর, দুটো চূড়া কে এর আর দুটো চূড়া এল এর। তো বল এইখানে আমি বলবো কম তো না, দেখ কে বিটা এবং কে আলফার মধ্যে কে কম, কে বিটা, তাহলে আমি কি লিখবো, এটাকে লিখবো কে বিটা চূড়া। তার থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, কে আলফা চূড়া। তার থেকে বেশি হলে কি হবে, এল বিটা। তার থেকে বেশি হবে কি, এল আলফা। বোঝা গেল কি? তো আমি কিরকম লিখবো এখানে, শুরু হবে কে থেকে, ঠিক আছে? তুই এরকম ভাব, তুই এরকম ভাব যে আলফার আলফার শক্তি সব থেকে কম হয়, গামার শক্তি সব থেকে বেশি হয়। কেন কি, আলফা হয় কখন, ঠিক ওপরেরটার থেকে এলে, বিটা হয় তার উপরেরটার থেকে এলে, গামা হয় তার উপরেরটার থেকে। এবার তোরা জানিস যে কে তে শক্তি সব থেকে বেশি হয় এল এর থেকে, ঠিক না? তো মানে মানে কে এর যে গ্যাপ গুলো বেশি বেশি এল এর থেকে, তো কে এর তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, ছোট থাকবে। আবার কে এর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট থাকবে, গামা। মানে কি, গামার এনার্জি গ্যাপ বেশি। তো এখানে কি হবে, কে বিটা কে, তুই এরকম করেই দেখে নে, কে আলফা কে বিটা কে গামা। নিজে বল, আলফার বেশি শক্তি না বিটার বেশি শক্তি? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বিটার কম না আলফার কম? বিটার কম। তাহলে কি হবে, আগে বিটা হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম কার, বিটা, তারপরে আলফা। ঠিক আছে? সবসময় এটা জানবি, এরকম ভাব, আলফা মানে ঠিক পরেরটা থেকে আসবে, বিটা মানে তার উপরেরটা থেকে আসবে। তাহলে শক্তি কার বেশি, বিটা। বিটার শক্তি বেশি মানে কি হবে, বিটার তরঙ্গ দৈর্ঘ্য কম। প্রথমে থাকবে কে, তারপরে থাকবে এল। তো এখানে এই যে কন্টিনিউয়াস যে লাইন, এই কন্টিনিউয়াস লাইন এটা হচ্ছে কি নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবিচ্ছিন্ন এক্স রশ্মি। আর এই চূড়াগুলো কি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, চূড়াগুলো হচ্ছে কি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। বোঝা গেল কিনা বল? তাহলে নিরবিচ্ছিন্ন আর বৈশিষ্ট্যমূলক, বৈশিষ্ট্যমূলকটা হচ্ছে কেন, যে পরমাণুর ইলেকট্রনের সাথে সংঘাত হয়ে হচ্ছে। ঠিক আছে, লিখে নে পুরোটা, সময় দিচ্ছি লেখ। আজকেই চ্যাপ্টারের লাস্ট হেডিং, ঠিক আছে, 5 মিনিট আর লাগবে। চ্যাপ্টারের লাস্ট হেডিং লিখবি মোজলের সূত্র। ঠিক আছে, মোজলের সূত্র। মোজলের সূত্র। ঠিক আছে, দেখ তোরা ক্লাস 10-এ যখন পর্যায় সারণী চ্যাপ্টার পড়েছিলিস, ওইখানে তোরা এরকম পড়েছিলিস, প্রথমে ছিল কি যে ডোবেরিনারের ত্রয়ী সূত্র, তারপরে ছিল কি নিউল্যান্ডের অষ্টক সূত্র, তারপরে ছিল কি মেন্ডেলিফের সূত্র, ঠিক না? প্রত্যেকটা সূত্রতে কি ছিল, যে পরমাণুগুলোর বা মৌলগুলোর যে ধর্ম, সেটা পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে কার উপরে ভিত্তি করে, পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে। সবাই কিন্তু এটাই বলেছিল যে পারমাণবিক ভরের উপরে যদি ভিত্তি করে করা যায় তাহলে ধর্মগুলো পর্যায়বৃত্ত হচ্ছে। মজলে এসে সেইটা কিন্তু বলে যে এটা পারমাণবিক ভর নয়, আমরা পর্যায় সারণীতে যে সাজাচ্ছি এটা পরমাণু ক্রমাঙ্কের উপরে ভিত্তি করে, মানে প্রোটন সংখ্যার উপরে ভিত্তি করে। এবং সেটা কোথা থেকে পেয়েছে যদি তোরা দেখিস, দেখ এইখানে আমি কিছু বলছি শোন। আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি যেটা বলছি, হ্যাঁ, কে আলফা বা কে বিটা, তোকে যদি বলে কে আলফার তরঙ্গ দৈর্ঘ্য বার করো, তুই কি বলবি, কে আলফার তরঙ্গ দৈর্ঘ্য কি করে হয়, কে আলফা
কে এর উপরের থেকে আসবে, হ্যাঁ কি না? কে আলফা মানে কি কে এর উপরের থেকে আসবে, মানে এন এন ইনিশিয়াল কত 2, এন ফাইনাল কত 1। তো তুই লিখবি 1/λ সমান আর জেড স্কোয়ার 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার, হ্যাঁ কি না? করা যায়। কে আলফা মান 1 2 বসিয়ে করা যাবে। কে আলফা মানে কে কক্ষপথে আসবে ঠিক ওপরেরটার থেকে, মানে 2 নম্বর কক্ষপথ থেকে একে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তোরা এটা পড়েছিস তো যে সি সমান নিউ ল্যামডা বা ভি সমান নিউ ল্যামডা, হ্যাঁ কি না? তো এখানে দেখ, আমি যদি বলি সি বাই ল্যামডা সমান নিউ, কোনো প্রবলেম আছে? নেই। কোনো প্রবলেম আছে? নেই। তো 1/λ-কে আমি সমানুপাতিক কি লিখতে পারি? সি 1/λ-কে আমি সমানুপাতিক কি লিখতে পারি? নিউ। আর তো ধ্রুবক, এখানে একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে, তো প্রপোর্শনাল টু কি জেড স্কোয়ার হচ্ছে? হচ্ছে। 1/λ মানে সমানুপাতিক আমি কি লিখবো? নিউ, কম্পাঙ্ক। আর তো ধ্রুবক, তাহলে জেড স্কোয়ার। আচ্ছা, রুট নিউ যদি লিই তাহলে সমানুপাতিক কি জেড। রুট নিউ সমানুপাতিক জেড হচ্ছে। আমি যদি রুট নিউকে মানে কম্পাঙ্কের বর্গমূলকে, কি বললাম, কম্পাঙ্কের বর্গমূলকে এবং জেড এর সঙ্গে লেখচিত্র করি, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি আছে? কম্পাঙ্কের বর্গমূল। এক্স অক্ষ বরাবর কি আছে? জেড। তো এর এক ঘাত এরও এক ঘাত, তাহলে কি হবে? সরল রেখা। তো সরল রেখা হচ্ছে এরকম, হচ্ছে একটা সরল রেখা। ক্লিয়ার? এবারে এটা হচ্ছে কার জন্য করছি? বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর যদি আমি কম্পাঙ্কের বর্গমূল এবং জেড এর মধ্যে লেখচিত্র করি, সেই লেখচিত্র হচ্ছে কি মূল বিন্দুগামী সরল রেখা। মোজলের সূত্র এটাই। তবে হ্যাঁ, ওদের ক্ষেত্রে কি বলেছি, এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, যদি 2 বা তার বেশি ইলেকট্রন হয়ে যায় তখন চলে আসবে কি একটা স্ক্রিনিং এফেক্ট চলে আসবে। মানে আমি যদি বলি 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনের উপরে আকর্ষণ বল যদি আমি ক্যালকুলেট করতে চাই, তখন কিন্তু নিউক্লিয়াসের চার্জকে আমি জেডি নিতে পারি না, কিছুটা কম। কেন? 4 নম্বরে যে ইলেকট্রনটা আছে কক্ষপথে, তাকে ঘিরে রেখেছে কে? তার ভেতরে কি আছে? 3 2, 3-এর একটা গোলক, 2-এর একটা গোলক। তো নিউক্লিয়াসের পুরো কিন্তু এফেক্ট ওর উপরে পড়বে না, যাকে স্ক্রিনিং এফেক্ট বলে। তো এখানে মোজলের সূত্র আমরা কি বলবো? দেখ বইতে আছে মোজলের সূত্র, কি বলছি শোন। মোজলের সূত্র বলছে কোন মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর, কি বললো? কোন মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির কিসের সমানুপাতিক? পারমাণবিক সংখ্যার সমানুপাতিক। বা সূত্রটা শুধু লাগবে। হ্যাঁ, লেখচিত্র দেখ, ওয়াই অক্ষ বরাবর কি আছে? রুট নিউ। এক্স অক্ষ বরাবর কি আছে? জেড। তাহলে লেখচিত্র কি হচ্ছে? মূল বিন্দুগামী সরল রেখা। মোজলের সূত্রের মোজলের তত্ত্বের কয়েকটা গুরুত্ব কি? প্রথমে পর্যায় সারণীতে মৌলগুলোকে সাজানো হতো কিসের ভিত্তিতে? পারমাণবিক ভরের ভিত্তিতে। যেই মোজলে এসে এই সূত্র বলেছে, তখন আমরা কিভাবে সাজাই? পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে। 1 মানে হিলিয়াম, 2 মানে 1 মানে হাইড্রোজেন, 2 মানে হিলিয়াম, 3 মানে লিথিয়াম। 1 2 3 করে আমরা সাজাচ্ছি, মানে কি পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজাচ্ছি। দেন কি হচ্ছে? পর্যায় সারণীতে বেশ কিছু জায়গা ফাঁকা ছিল, সেইগুলো ফিল আপ হয়েছে এই সূত্রের সাহায্যে। আর কি? ইউরেনিয়ামের থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কয়েকটি মৌলকেও আবিষ্কার করা গেছে। তাহলে মোজলের সূত্র কি হচ্ছে? যে কোন মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির বর্ণালীর একটি চূড়ার কিসের বর্গমূল? কম্পাঙ্কের বর্গমূল, রুট নিউ, সমানুপাতিক কি হচ্ছে? পারমাণবিক সংখ্যা। এটাই হলো কি মোজলের সূত্র।
এখানেই হলো চ্যাপ্টার কমপ্লিট। এখানেই হলো চ্যাপ্টার কমপ্লিট। নেক্সট দিন আমাদের শুরু হবে কি ডিজিটাল বর্তনী, ঠিক।